মেডিকেল ভর্তি প্রস্তুতির ইতিহাসে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসার প্রত্যয় নিয়ে আজকে এই লাইভটা শুরু করছি আমরা সবাই মিলে একসাথে। আজকের লাইভে সেকেন্ড টাইমারদের স্পেশাল গাইডলাইন তো থাকছেই। আমরা জানবো যে কিভাবে সেকেন্ড টাইমের আইডল লিডার মাইনুল ভাই পড়াশোনা করছে এবং গত বছরের বেস্ট রেজাল্ট ছায়া কিভাবে পড়াশোনা করছে, এবং তোমাদের প্রস্তুতির জন্য অনলাইন এবং অফলাইন মিলে আমরা একটা সেরা প্রস্তুতি কিভাবে তোমাদেরকে নিয়ে এই যাত্রা এগিয়ে যাব সেইটা নিয়ে কথা হবে আজকের এই লাইভে। রিজভি, আজকের লাইভে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বড় একটা ফ্রেম, এবং এই ফ্রেমটা আমার কাছে মনে হয় যে বেশ দামি। আমাকে বাদ দিলে এখানে বাকি যারা দাঁড়ায় আছে সবাই আমি মনে করি যে শিক্ষক এবং এই এডটেকের জগতে এক একজন মানে রিমার্কেবল মানুষজন। আর সাথেই এই ফ্রেমটাকে আরো বেশি দামি করে তুলেছে আমাদের গত বছরের স্টুডেন্ট ছায়া, যার 3টা নাম্বার গত বছর না কাটলে 33তম না হয়ে ও বরঞ্চ সেকেন্ড হতো। তো সেকেন্ড টাইমার থেকেও প্রিপারেশন নিয়েও সেকেন্ড হওয়ার মতো নাম্বার পাওয়া যায় পুরো বাংলাদেশের মধ্যে। ক্যান ইউ ইমাজিন? আজকে আমরা সম্ভাবনার কথা বলবো, স্ট্রাগলের কথা বলবো, কিভাবে ভালো রেজাল্ট করা যায় সেটার কথা বলবো। আর আমরা এই ফ্রেমে অপার ভাই এবং সাকিবকে দেখতে পাচ্ছ, যারা আসলে অ্যাচিভের প্রতিনিধিত্ব করছেন। আমি, অন্তর সাহা, মাইনুল এবং সাদিকে দেখতে পাচ্ছ, যারা আরটিডির প্রতিনিধিত্ব করছি। আরটিডি এবং অ্যাচিভের একটা ম্যাসিভ কোলাবোরেশন হয়েছে, তোমরা বোধহয় জানো। এবং এইটা এইচএসসি পরীক্ষার পরে হয়তো বা ফার্স্ট টাইমারদের জন্য আমরা পরীক্ষা শুরু করব, কিন্তু সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা একটু কাল বিলম্ব করতে চাই না। আমরা যখনই আমাদের হাতে সময় পেয়েছি আমরা তোমাদের প্রস্তুতিকে আরো বেশি শানিত করতে চেয়েছি। 7ই জুলাই থেকে পরীক্ষা শুরু, আগেই বলে দিলাম। সেইটার যাবতীয় ডিটেলস এখানে জানতে পারবা। তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ, অপার ভাই দেখো নিচে তাকায় আছেন, কি করতেছে জানো? অপার ভাই আসলে শেয়ার করতেছেন। তো এখানে দাঁড়িয়ে থেকেও আমরা আমাদের যে দায়িত্ব সেটা পালন করছি। তোমার প্রধান দায়িত্ব এই লাইফটাকে শেয়ার করে দেওয়া। তোমার যে বন্ধু আছে যার সাথে প্ল্যান করে তুমি সেকেন্ড টাইমে ক্র্যাক করতে চাচ্ছ মেডিকেল, তাকে মেনশন করে জানাই দেওয়া। এই প্রাইমারি কাজটুকু করে তুমি মন দিয়ে আগামী 1 থেকে 1.5 ঘন্টা আমাদের সাথে থাকো। তোমার কোন রুটিনে পড়াশোনা করতে হবে, কিভাবে আগাইতে হবে, এটা নিয়ে আর মাথা ঘামাইতে হবে না। এটার জন্য তো আমরা আছি, যেটা আমরা 9 বছর ধরে করছি সেইটা পেছনে আমি তোমাদেরকে দেখাই দিব। এই স্লাইডের মূল আজকের পুরো লাইভের মূল আকর্ষণ হচ্ছে নন মেডিকেলের 2জন আছে আমাদের সাথে, অপার ভাই এবং সাকিব। আমরা তাদের কাছে পুরো ব্যাপারটা প্রেজেন্ট করব, উনাদের কাছ থেকে শুনবো। উনি একজন অভিভাবক হিসেবে বা একজন স্টুডেন্ট হিসেবে বিচার করবেন যে আমাদের প্ল্যানিংটা আসলে কেমন হচ্ছে। অপার ভাই কিন্তু জানেন না আজকের লাইভে কি হতে যাচ্ছে, সাকিবও ভালো করে জানে না, শুধু আমরা জানি। পাশাপাশি আমাদের এই অফলাইন যে এক্সাম ব্যাচ, সেখানে যে বইগুলো থাকবে সেই বইগুলো তোমাদের সামনে রিভিল করব। হ্যাঁ, যে আমাদের হাতে তো আরো কিছুদিন সময় আছে, মূল বইয়ের পাশাপাশি তো প্র্যাকটিসটা দরকার। সেই 15টা প্র্যাকটিস বুক তোমাদের সামনে রিভিল করব। এবং ছায়ার একটা ছোট্ট ইন্টারভিউ থাকবে, ও কিভাবে এই স্ট্রাগল টাইমটা পার করেছে। আর আজকের লাইভের হিরো মাইনুল ভাই সে তো থাকছেনই তোমাদের সাথে, যিনি ঢাকা মেডিকেল কলেজে 10ম হয়েছেন সেকেন্ড টাইমার হয়ে। সো একটা বড় শ্বাস নিয়ে লাইভে আজকে বসে যাও। অপর ভাই, আমি জাস্ট আপনার কাছে শুরুতে একটু যেতে চাই। আপনি একটু বলবেন এই যে আরটিডি এবং অ্যাচিভের যৌথ যে প্রয়াস, আমরা যে বাংলাদেশের 14টা জায়গাতে ওদের এক্সাম নেওয়ার একটা প্রত্যয়ে সামনে আগাচ্ছি, এটা আপনি নিজে কিভাবে দেখছেন জিনিসটাকে, এবং আজকের লাইভ নিয়ে আপনার পুরো অবজারভেশন। তো প্রথমত আমি একটু বাইরে যে কয়েকটা কথা বলবো। বিশেষ করে আমি এইচএসসি 15 ব্যাচ, রিজবিরা এইচএসসি 16 ব্যাচ। এইচএসসি 15 ব্যাচের ঘটনা তো সবাই জানতো, আমাদের সমসাময়িক যারা। তো তখন যেটা দেখা গিয়েছিল যে আমাদের সময় যারা মেডিকেল ফার্স্ট টাইমার, অর্থাৎ আমাদের 15 ব্যাচে যখন মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, তখন আনফর্চুনেটলি অনেক স্টুডেন্টই প্রশ্ন ফাঁসের কারণে তারা চান্স পায়নি। অনেক যোগ্য স্টুডেন্টস আমাদের, আমি আইডিয়াল স্কুলে ছিলাম, রাজুকে ছিলাম, সেই জায়গাগুলোতে আমাদের ফ্রেন্ডরা যারা ছিল একদম চান্স পাবার মতন ছিল, চান্স পায়নি। তো আমরা 15 ব্যাচ খুবই হতাশ ছিলাম। তো আমাদের 15 ব্যাচের মধ্যেও এমন অনেক পরিচিত আমার ফ্রেন্ডরাই ছিল যারা সাহস করেছিল যে না, সে মেডিকেলেই পড়বে, এবং মেডিকেলে পড়ার জন্য সে সেকেন্ড টাইমটাকে টার্গেট করলো। এবং পরবর্তীতে এখন আমি বলতে পারবো সাদমান সাকিব ও 37তম প্রবাবলি হয়েছিল আমাদের সময় থেকে মেডিকেলে, পরবর্তীতে 16 ব্যাচে যে হ্যাঁ সাদমান সাকিব, ও কিন্তু আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড বাই দ্য ওয়ে। সো এছাড়াও আরও অনেকজন ছিল যারা মেডিকেলে সেকেন্ড টাইম হিসেবে অনেক ভালো করেছে। তো আমি এই কথাগুলো বললাম এই কারণে যে অনেক ক্ষেত্রেই আমরা ভাবি যে ফার্স্ট টাইমেই বুঝি চান্স পাওয়ার একমাত্র উপলক্ষ, আসলে তা না। এই ফ্রেমের মধ্যেই অনেকজনকে তোমরা দেখতে পাচ্ছ যারা আসলে সেকেন্ড টাইমে এত ভালো পজিশনে যে চান্স পাওয়া যায়, মানে সর্বোচ্চ অ্যাচিভেবল যে মেডিকেল কলেজটা, সেখানেও যে চান্স পাওয়া যায়, তাহলে আসলে বলার অপেক্ষা রাখে না যে তোমাদের ব্যাচ থেকেও এমন অনেকজন আছে যারা আসলে এই চান্সটা পাবে ইনশাল্লাহ।
আর তোমাদের জন্য কিন্তু সুযোগ আরও বেশি, কারণ আগে আমাদের সময়গুলোতে কিন্তু মেডিকেলে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে 5 মার্কের মতন কাটা যেত, এখন কিন্তু সেটা কমে 3 মার্ক। তার মানে সব দিক দিয়েই কিন্তু সুযোগ তোমাদের কাছে আসলে আছে। তো আমি এই জায়গাটা থেকে বলবো যে আরটিডি আমার দেখা মেডিকেলের ক্ষেত্রে, স্পেশালি সেকেন্ড টাইমের ক্ষেত্রে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করতেছে অনলাইনে, এবং তাদের ট্র্যাক রেকর্ড তোমরা যদি দেখো তোমরা নিজেরাই অনেকগুলো ইন্সপিরেশন পাবা। যেমন এখন ছায়া আছে, আরও অনেকে আছে আসলে যাদেরকে দেখলে তোমরা আসলে বুঝতে পারবা যে না, আসলে তুমি একা না, তুমি একা ফাইট করতেছো না, এরকম অনেকে ফাইট করে গেছে এবং কাদের মেন্টরশিপে ফাইট করে গেছে তাদেরকেই তোমরা এই ফ্রেমে পাচ্ছ, আরটিডির মধ্যে পাচ্ছ। অ্যান্ড এইটার সুবাদেই কিন্তু আসলে আরটিডির সাথে আমাদের বসা, আমরাই কিন্তু অ্যাপ্রোচটা নিয়ে বলি প্রথমত রিজবির সাথে আমাদের যেহেতু পরিচয় ছিল যে আরটিডি তো ভালো করতেছে মেডিকেলে, ওয়াই নট আরটিডি সারা বাংলাদেশে এক্সামটা নিক। কারণ আমি যেটা বুঝি যে ওই যে আমি তোমার যে ফ্রেন্ডটার কথা বললাম যেটা সেকেন্ড টাইমার হিসেবে পরবর্তীতে রিজবিদের সাথে পড়েছে, তো ওর একটা ফেসবুক পোস্ট এমন ছিল যে মানে প্রচণ্ড পরীক্ষা ওর দেওয়া হয়েছিল, মানে এই টাইমটাতে স্পেশালি যখন পরবর্তী ব্যাচ এইচএসসি পরীক্ষা দিচ্ছিল, সেই সময় থেকে প্রচণ্ড পরীক্ষা দেওয়া হয়ে গেছিলো, এমন হয়েছিল যে ওএমআরটা একদম টেবিল পর্যন্ত সমান ওচা হয়ে আসছিল, মানে এতগুলো পরীক্ষা আসলে দেওয়া হয়েছে। সো পরীক্ষাটা আসলে আনঅ্যাভয়েডেবল একটা জিনিস, এবং এটা মাস্ট, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার হবে তাদের ক্ষেত্রে। কারণ পড়াশোনা জিনিসটাই আসলে এরকম, জ্ঞানের জিনিসটাই এরকম যে তুমি যত পড়বা জানবা, যতদিন তুমি গ্যাপ দিবা ভুলতে থাকবা, মানে এমন না যে তুমি একটা ফিক্সড জায়গায় স্টেবল থাকতে পারবা যে আমি এতটুকু জানছি, আমি প্র্যাকটিস করতেছি না, আমি এতটুকুই রিটেন করতে পারবো। আমার অবশ্যই পরীক্ষা দিতে পারতে হবে এবং দিতে থাকতে হবে, যেন এমন হয় যে পরবর্তীবার ইনশাল্লাহ তোমরা যে মেডিকেল ভর্তি পরীক্ষাটা দিবা সেটা মনে হয় একদম হোম গ্রাউন্ডে পরীক্ষা দিচ্ছ, মনে হচ্ছে যেন একটা রেগুলার অ্যাচিভে এক্সাম দিতে যাওয়ার যে ভাইভটা সেটাই যেন পাচ্ছ। অ্যান্ড আরটিডি এখানে দৃঢ় প্রত্যয় নিয়ে আসলে পুরো কারিকুলামটা ডিজাইন করেছে, এবং আসলে এই এখন কারেন্টলি ওরাই বেস্ট মেডিকেল সেগমেন্টে, স্পেশালি অনলাইনে। এবং সেই কারণে ওরা যদি অফলাইনে আমাদের সেন্টারগুলোকে ক্যাপিটালাইজ করে, আমার মনে হয় যে যারা যারা স্টুডেন্টসরা আসো আরটিডির এবং এসিএস এর, তাদের প্রত্যেকের জন্যই এই এক্সাম সিস্টেমটা লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট হবে। কারণ এই এক্সামগুলো দিতে দিতে যেন মাসল মেমোরিতে চলে আসে তোমার এক্সামটা, এটাই আসলে আমাদের চাওয়া। সো রিজবি, আমার তরফ থেকে এই পর্যন্ত। আর আমি বাই দ্য ওয়ে ওদের বইগুলো দেখতেছিলাম, মানে যখন শুরু করতেছিল ওরা, এবং মাশাল্লাহ এই এই বইগুলা যখন তোমরা হাতে পাবা, মানে এইচএস এর স্টুডেন্টস বা এইচএস স্টুডেন্টস বা আরটিডি স্টুডেন্টস যারা আছো, তারা এই ব্যাচে ভর্তি হলে এক্সামের সাথে সাথে যেই বইগুলো পাবা, এই বইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, যেই মুহূর্তে তোমাদের এইচএসসি 25 ব্যাচের ছোট ভাই বোনরা যাদের সাথে তোমরা ফাইট করতেছো আলটিমেটলি, তারা এইচএসসি দিচ্ছে, সেই সময় তুমি যদি বেসিক্যালি এই জিনিসগুলো একটু এগিয়ে রাখতে পারো, তুমি মাইলস এহেড থাকবা। মানে তোমার জাস্ট 3 নাম্বারটা কাটা যাচ্ছে, আমার মনে হয় যে এখন তুমি যদি পড়ো, তুমি বেসিক্যালি ওদের থেকে 10 নাম্বার এগিয়ে থাকার মতন প্রস্তুতিতে থাকতে পারবা ইনশাল্লাহ। তো এই জিনিসটাই টার্গেট, এখানে সবকিছুই ডিটেলসে দেখাবে আরটিডি থেকে। তারপরও এই জিনিসগুলো খুবই ইউনিক, এবং এই জিনিসগুলো যদি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, স্পেশালি এই টাইমটাতে যখন অ্যাডমিশনের সিজনটা শুরু হওয়ার আগেই অনেকটা শেষ করে রাখতে পারো, এটা একটা বিরাট গেম চেঞ্জার ইভেন্ট হবে তোমার লাইফে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা মাইনুল, সাদি, তোরা সবসময় কথাই বলিস, কিন্তু আজকে সাকিবের কাছে একটু যাব। আচ্ছা, আমার এক হাতে বইগুলো ধরে থাকতে যথেষ্ট কষ্ট হচ্ছে, সমস্যা নেই ভাই, আমি একটু কষ্টটা করি ভাই। সাকিব, তুমি তো লাইভের শুরুতে বইগুলো দেখছো আসলে, তো যেহেতু বই নিয়ে কথা অপর ভাই বললেন, তোমার কাছে, তুমি তো মেডিকেলের জন্য মানে বইগুলোকে যাচাই করেছো, এটা বলবো না, জাস্ট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে তোমার কাছে এই বইগুলো আসলে কেমন মনে হয়েছে বইগুলো ধরে? আমি একটু যদি বলি একটা রিলিফের কথা। সো ফার্স্ট অফ অল হচ্ছে, গতবার আমরা যখন অ্যাচিভে মেডিকেল এক্সাম ব্যাচটা লঞ্চ করি, আমরা বই দিতে পারিনি। অ্যান্ড লাইফে সবচেয়ে বেশি স্টুডেন্টরা মানে কষ্ট পাইছে তখন, যে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে বই দিছি, আমরা ভার্সিটিতে বই দিছি, বাট আমরা মেডিকেলে বইটা দিতে পারি নাই। সো এইবার বইটা দেখার পরে প্রথমেই রিলিফ আমাদের যে হচ্ছে যে একটা না দুইটা না 15টা বই ভাইরা দিচ্ছে। সো এটা আমি দেখার পরে যে গতবার হচ্ছে আমরা যেখানে মেডিকেলে বই দিতে পারি নাই, পোলাইন বলছে ভাই দেরিতে হইলেও বই দেন, ইঞ্জিনিয়ারিং এ বই দিচ্ছেন, ভার্সিটিতে বই দিচ্ছেন, আমাদের সাথে কেন বৈষম্য, সববার কেন আমাদের সাথেই। তো এইবার এইটা নিয়ে আর কোনো টেনশন নাই, যে হচ্ছে অ্যাটলিস্ট আমরা ওই মিনিমাম 7টা 8টা করে বই তো আমরা ইয়াতে দিই। ইঞ্জিনিয়ারিং এ আমরা 9টা বই দিচ্ছি, সরি ইঞ্জিনিয়ারিং এ 7টা বই দিচ্ছি, ভার্সিটি চ্যালেঞ্জে ফেলাই দিলাম নাকি? হ্যাঁ, চ্যালেঞ্জে ফেলাই দিলাম নাকি? আর মেডিকেল এই ইঞ্জিনিয়ারিং ভার্সিটিকে পিছনে তো ফালাইছে এবং দৌড়ে এত আগে গেছে যে 15টা বই। এখন আবার দেখতেছে আমি তো বই নেই, এখানে আবার একটা এক্সট্রা বাসায় মডেল টেস্টের একটা বিশাল বই আছে, এক্সাক্ট যেভাবে মেডিকেলে থাকে। সো
আসলে এই যে এখানে দেখতে পারতেছো তুমি মেডিকেল জিকে, ইংলিশ গ্রামার, ইংলিশ ভোকাবুলারি, সবগুলা বই ভাইয়ারা অনেক দিন ধরে কাজ করে রেডি করছে। এন্ড তোমাদেরকে বইয়ের যে বাজার মূল্য এর থেকে অনেক কম প্রাইসে একদম জাস্ট ছাপানোর কস্টেই অ্যাচিভের কোর্সের সাথে অ্যাড করে দিচ্ছে। এন্ড আমরা যখন কথা বলতেছিলাম, প্ল্যান করতেছিলাম কোর্স ফি কত রাখা যায়, কি রাখা যায়, রিজভি ভাইয়ের একটাই প্ল্যান ছিল সবসময় যে সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য অনেক কম রাখতে হবে সাকিব, কারণ ওরা একবার খরচ করছে আরেকবার খরচ করবে না। সো খুব ভালো কিছু হবে। আর ভাইয়ারা মানে আমি তো দেখছি, আমরা তো 1 বছর ধরে কাজ করতেছি ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল সবগুলো সেগমেন্ট নিয়ে, বাট ভাইয়ারা এত বেশি এক্সাইটেড আর তোমাদের সার্ভিস নিয়ে প্রত্যেকদিন ব্রাঞ্চ ম্যানেজারদের সাথে মিটিং করতেছে, প্রত্যেকদিন কি করা যায়, কিভাবে রুটিন করা যায়, রুটিনটা কিভাবে বেস্ট হবে, ফেজ 1 ফেজ 2, আবার হচ্ছে একটা এই ইগনিশন ফেজটা শেষে ফার্স্ট টাইমারদের সাথে তোমাদের কিভাবে রেজাল্টটা কোলাপ করা যায়, কারণ দিন শেষে তোমাদের তো সেকেন্ড টাইম ফার্স্ট টাইম সবার একসাথে পরীক্ষা হবে। সো এই জিনিসগুলোও ভাইয়ারা মাথায় রাখতেছে যে কিভাবে হচ্ছে তোমাদের 3 মার্ক মাইনাস করে রেজাল্ট দেওয়া যায়, সবকিছু প্ল্যান হচ্ছে। ইনশাল্লাহ এইবার অ্যাচিভে মেডিকেল আরটিডির সাথে তুমি সবচেয়ে বেস্ট সার্ভিসটা পাবা, এটুকু আমি নিশ্চিন্ত হতে পারি। ভাইয়াদের পরিশ্রম, ভাইয়াদের হচ্ছে তোমাদের নিয়ে চিন্তা ভাবনা এন্ড ভাইয়াদের যে ডেডিকেশন, সবকিছু নিয়ে ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা নিয়ে আমি খুবই আশাবাদী। ওকে, আমরা ভাই একটু বইগুলো একটু রাখেন। সো অন্তর সঞ্চালকের ভূমিকায় ছিল। আচ্ছা, আমি আমি একটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে এই যে বইগুলো আমাদের পুরো আরটিডিএস টিম, তোমরা জানো যে অনলাইনে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস, যেখানে প্রায় 8,000 স্টুডেন্ট যুক্ত আছে, তোমরা সবাই জানো। তো সেই পুরো টিম মিলে আসলে বইটা বানাইছে। আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাইতে চাই, যারা স্ক্রিনে আছে বা স্ক্রিনে নাই, সবাইকে একসাথে ধন্যবাদ জানাইতে চাই। এবং আমি একটা জিনিস একটু তোমাদেরকে মেনশন করে দিই যাতে তোমাদের কনফিউশন না হয়। আমি আবারও বলতেছি, বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস, যেটা হচ্ছে রোটু ডিএমসি এবং ডিএমসি স্টেশন একসাথে পরিচালনা করে। কিন্তু তোমরা হয়তো কি দেখতেছো, ভাই এখানে তো শুধু আরটিডি লেখা আছে, তাইলে ভাই এখানে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমাদের আরটিডি টিম মূলত অফলাইনটা বেশি ফোকাস করতেছে, আর ডিএমসি স্টেশনের যে রাহাত ভাই, জাদিদ ভাই, তুরাব ভাই, ওনারা অনলাইনের দিকে বেশি ফোকাস করতেছে। বুঝতে পারছো? সবাই মিলে আমরা আসলে টিম। ঠিক আছে, তোমরা আমাদের অনলাইন বা অফলাইন যে কোর্সেই যুক্ত থাকো, সেখান থেকে একটা বেস্ট সার্ভিস পাবা, এইটুকু আমরা এনশিওর করতেছি। এই হচ্ছে ব্যাপার। আর এটাই বলবো যে অনলাইনের পাশাপাশি এই অফলাইন এক্সাম ব্যাচে তোমরা যখন যুক্ত হবা, এটা তোমাকে একটা বাড়তি একটা সুবিধা, বাড়তি একটা ব্যাপার যোগ করবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার আমাদের যে স্টার, আমাদের সেকেন্ড টাইমারদের যে রোল মডেল, আইডল, মাইনুল ভাই, যিনি অনেকক্ষণ ধরে মাইক পাচ্ছেন না, সচরাচর লাইভগুলোতে তুমি দেখো মাইনুল ভাই মাইক না পেলেই খুব হট্টগোল করে। হ্যাঁ, সেই মাইনুল ভাইয়ের কাছে যাব, কিন্তু ছায়া, তোমার কাছে আমরা একটু পরে আসতেছি, তো তুমি পাশে অপেক্ষা করতে পারো, তোমার জন্য আলাদা একটা ইন্টারভিউ আছে। ছায়ার ইন্টারভিউটা দেখার জন্য হলো তোমরা শেষ পর্যন্ত থাকবা। আমরা জাস্ট স্লাইডে তোমাদের জন্য কি গুছিয়েছি সেটা দেখাই দিব, অল্প সময়ে গুছাবো। আর আমি, মাইনুল এবং সাদি এই স্লাইড পরিচালনা করার জন্য আছি তোমাদের সাথে। আজকের যে লাইভটা, সেটা কি বিষয়ক বলো তো? আজকে আমাদের শুধুমাত্র যে লঞ্চিং লাইভ এরকম কিন্তু না, সেকেন্ড টাইমার গাইডলাইন লাইভ, যেটা আর্ট পাওয়ার্ড বাই আরটিডি অ্যান্ড অ্যাচিভ। ওকে, সো এই আর কি। আমরা যদি নেক্সট স্লাইডে যাই তোমার জন্য। সো ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম, আরটিডি এবং অ্যাচিভের পক্ষ থেকে ওয়েলকাম। টিমটা দেখতে আমার খুব জোশ লাগতেছে। তোমরা বলতে পারো যে ভাই আপনি মাঝখানে আছেন এই জন্য বোধ হয়, তা না, মানে আমার পাশে যারা আছে তাদের জন্য জোশ লাগতেছে। মানে অ্যাচিভের টিমমেট, আরটিডির টিমমেট, জোশ, একটা স্ট্রং একটা ছবি দেখেই আলাদা ভরসা পাচ্ছি। মাইনুল, তুই কথা বলতে পারিস, আমি একটু সুযোগ দেই তোকে। ধন্যবাদ। তোর কথা শোনার জন্য আসলে সবাই সবাইকে অপেক্ষা করছে। প্রথমে আসসালামু আলাইকুম। তো সচরাচর যেটা হয় যে হচ্ছে রিজভি যেটা বললো যে সেকেন্ড টাইমারদের যে গাইডলাইনগুলো, সেগুলোতে আসলে সারাক্ষণই আমার বকবক করতে হয়। তো আমি আসলে সত্য কথা বলতে আজকে প্লিজড বলতে পারো যে হচ্ছে আমার সাথে এতজন থাকাতে আমার ভাগে কথা বলার সুযোগটা একটু কম কম আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো সেটা ব্যাপার না। আমরা আসলে যেটা মূলত কথা বলতে চাচ্ছি যে তোমরা অনেকেই যেটা মানে আমাদের আমি যদি বলি যে সেকেন্ড টাইম যখন এবার যখন পরীক্ষা হয়ে গেল জানুয়ারি মাসে, যে এবার 24 ব্যাচের যখন পরীক্ষা হয়ে যায়, তখন এরপর থেকে সেটা হচ্ছে আমার ইনবক্স বলো, তারপর হচ্ছে আমার পেজ বলো, তারপরে টেলিগ্রাম গ্রুপ বা মানে যত জায়গাতে আমার সাথে কন্ট্যাক্ট করা যায় আর কি, সব জায়গাতে যেই ব্যাপারটা স্টুডেন্টরা সবচেয়ে বেশি জিজ্ঞেস করে সেটা হচ্ছে ভাই যে শুধু অনলাইনে কি এনাফ কিনা, বা অনলাইনের পাশাপাশি অফলাইনে পরীক্ষা দিব কিনা, অফলাইনে কোচিং করব কিনা, মানে কোয়েশ্চেনের শেষ নেই, সেটা আমি জানি। এখন কথা হচ্ছে এই সময়টাতে আমি অনেককেই বোঝানোর চেষ্টা করি যে হচ্ছে না ভাই, যে অনলাইনে তুমি ওকে, অনলাইনে যদি আমাদের সাথে যুক্ত থাকো, যেমন অন্তরিক্ত আগে আমাদের ইন্ট্রোডিউস করাই দিয়ে গেল যে আরটিডিএস এর যে আমাদের টিমটা এবং হচ্ছে এখন যে ব্যাচটা চলতেছে, যে বাংলাদেশের
বর্তমানে সবচেয়ে বড় অনলাইন মেডিকেল ব্যাচ। ওকে, তো তুমি এখানে যুক্ত থাকতে পারো, এটা আমরা অলওয়েজ বলি। বলার পরে যেটা হয় যে স্টুডেন্টরা আবার একটু কনফিউজ থাকে যে হচ্ছে যে ভাই আমার কি, আচ্ছা অনেকে যে এরপরে যে কনফিউশনটা তৈরি হয় সেটা হচ্ছে জিজ্ঞেস করে যে ভাই তাহলে অনলাইনে পড়লাম ঠিক আছে, কিন্তু যদি শেষ মুহূর্তে যদি কিছু অফলাইনে কোয়েশ্চেন প্র্যাকটিস না করি, পরীক্ষা প্র্যাকটিস না করি, তাহলে তো একটু সমস্যা হয়ে যেতে পারে। এবং ইটস ট্রু, ওকে, যে তুমি আমরা অলওয়েজ তখন বলি কি যে তুমি ঠিক আছে যে অনলাইনে পড়ালেখা করো, ক্লাস করো। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে অনলাইনে ক্লাস করতেছো, অনলাইনে তুমি হচ্ছে তোমার যেই কনফিউশনগুলো সেগুলো ক্লিয়ার করতেছো, তারপর শেষ মুহূর্তে তোমাকে কি করতে হবে, কিছু পরীক্ষা দিতে হবে। এবং আমরা সেকেন্ড টাইমে অলওয়েজ যে জিনিসটাতে ফোকাস করি, যেটা অপর ভাই একটু আগে বলে গেল, যে প্রচুর পরিমাণে পরীক্ষা দেওয়ার ব্যাপার। যদিও ভাই অনলাইন সেক্টরের না, কিন্তু এই সেক্টরটা বা এই জিনিসটা কিন্তু আসলে সবাই জানে যে তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছ মানে তোমাকে প্রচুর পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষাটা তুমি অনলাইনে দিচ্ছ, সেই সাথে যদি অফলাইনে দেওয়ার একটা স্কোপ তৈরি করে দিতে পারি আমরা, সেটা আমরা চিন্তা করলাম যে হচ্ছে না, এটা আসলে তোমাদের জন্য একটা বেটার অপরচুনিটি হয়। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যে এই প্ল্যানিং, এই প্রোগ্রামটা চলে আসা, যে অ্যাচিভের সাথে আমাদের যে অফলাইনের যে পরীক্ষার যে ব্যাপারটা, সেটা আশা করতেছি যে তোমাদের যে সেকেন্ড টাইমের যে প্রিপারেশনটা, সেটাকে আমার মনে হয় যে 100-তে 100 করে দেওয়ার জন্য এনাফ হবে ইনশাল্লাহ। ওকে, অন্তর মনে কিছু বলতে যাচ্ছিস? আচ্ছা, আমি শুধু একটা কথাই বলবো যে যে তোমরা এতদিন আমাদের সাথে যুক্ত ছিলে, আমাদের ক্লাস দেখছো, পরীক্ষা দেখছো, বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছো। পরীক্ষাটা যদি আমার অফলাইন পরীক্ষাটাও যদি আমাদের প্রশ্নেই দাও, তাহলে বোধহয় বেস্ট হবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তোমরা আমাদের ক্লাস দেখছো, আমাদের পরীক্ষা দেখছো, এখন অফলাইন পরীক্ষাটাও কোথায় দিতে হবে, আমাদের সাথে দিতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে, এবং আমি সব থেকে বেশি যে প্রবলেমটার কথা অন্তত শুনতাম অনলাইনে, ভাই আপনাদের এখানে কোচিং করছি অনলাইনে, আবার অফলাইনে অন্য একটা জায়গায় এক্সাম ব্যাচে ভর্তি, এবং ওইখানে এক রুটিন, আপনাদের এখানে এক রুটিন। তো ভাই বাবা মা জোর করে ভর্তি করে হ্যাঁ, মানে অফলাইনে ভর্তি হইতেই হবে। যদিও আমরা আমাদের এরকম অজস্র উদাহরণ আছে যারা শুধু অনলাইনে ক্লাস করে, অনলাইনে পরীক্ষা দিয়ে ভালো করেছে, কিন্তু অফলাইনে আমাদের একটা ট্রেন্ড আছে, অফলাইনে সবাই এক্সাম দিতে চায়, এবং দেওয়াটা অবশ্যই খারাপ না, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তো সমস্যাটা যেটা দাঁড়ায়, এই কোচিং এ হচ্ছে এক সিলেবাস, এক রুটিন, আমার অনলাইন ব্যাচে আরেক রুটিন, তখন হচ্ছে সমস্যায় পড়ে যায়। তো যেহেতু সবচেয়ে বেশি সেকেন্ড টাইমার আমাদের অনলাইন ব্যাচে যুক্ত, আমরা কিন্তু আমাদের যে আরটিডিএস বা আরটিডির যে রুটিন, ক্লাস রুটিন, সেটার অনুযায়ী কিন্তু আমরা এক্সামগুলো নিব। তাহলে তোমার জন্য একটা বেস্ট কম্বিনেশন তুমি পাচ্ছ। হ্যাঁ, এখানে অবশ্য আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টরা একটু বেনিফিটেড হয়ে যাচ্ছ, কারণ আমাদের অনলাইনের রুটিনটাই আমরা ফলো করব। আজকে যে ক্লাসটা অনলাইনে হলো, কালকে সেটার উপর এক্সাম হবে, জিনিসটা হচ্ছে এরকম। তাহলে একদম মানে কি বলা যায়, প্রিপারেশনের যে শেষ প্রলেপ সেইটা হবে এই অফলাইন এক্সাম, বুঝছো? আমরা যাব সাদির কাছে এক্সামের জন্য, প্রশ্ন সেটিং এর জন্য। এই যে আরটিডি কোয়ালিটি মেনটেন করে এত বছর ধরে প্রিপারেশন মেক শিওর করছে, এর পেছনে সবচেয়ে বড় অবদান যদি একটা মানুষের বলতে হয়, তাহলে সাদি ভাইয়া। আমাদের কোশ্চেন ডিপার্টমেন্টের স্ট্যান্ডার্ড মেনটেনের ফাইনাল দায়িত্ব হচ্ছে সাদি ভাইয়ের কাছে থাকে। সাদি ভাই এই বছরের প্রশ্নগুলোও সেট করে ফেলছেন অলমোস্ট, আমরা সবাই মিলেই করছি। সাদি, সত্যি কথা বলতে এক্সাম ব্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা? ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা। সো কোয়েশ্চেন সেট করার ব্যাপারে আমরা আসলে বরাবরই খুবই খুঁতখুঁতে স্বভাবের হয়ে থাকি। কারণ কি তোমাকে বলি, আমি যখন এবারে কোয়েশ্চেনটা সেট করতে বলছি, অথবা এবারে কোয়েশ্চেনটা যখন আমি দেখছি, তখন আমার ইনস্ট্রাকশন ছিল একটাই, যে এই প্রশ্নটা দেখলে, এই প্রশ্নের উপর পরীক্ষা দিলে একটা স্টুডেন্ট যখন মেডিকেল ফাইনাল পরীক্ষা দিবে, তার কাছে যেন মনে হয় সেই পরীক্ষাটা আগেও দিছে। অর্থাৎ চেনা পরিচিত হওয়ার ব্যাপারটা যেন এই এক্সাম ব্যাচের মাধ্যমে তোমাদের হয়ে যায়। এভাবে আমরা এক্সাম কোয়ালিটিটা মেনটেন করতেছি, এনশিওর করতেছি। এবং সত্যি কথা বলতে, আমরা তো তোমাদের এক্সাম নিব, তোমরা পরবর্তীতে দেখবা যে আমাদের ডেইলি এক্সাম হবে হচ্ছে 50 মার্কের, এবং এরপরে এর সঙ্গে সঙ্গে আবার এক্সট্রা একটা সেট দিয়ে দেওয়া হবে, সবকিছু তোমরা দেখবা। উইকলি এক্সাম হবে, প্রত্যেকটা এক্সামের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা কিন্তু সলভ রাখতেছি, এক্সপ্লেনেশন থাকতেছে, এবং সেই এক্সপ্লেনেশনের মধ্যে তোমাদের কিন্তু 4টা অপশন নিয়ে আমরা কথা বলতেছি। সো আমি বলবো, তোমরা যদি কোনো একটা চ্যাপ্টার পড়ে কোনো একটা এক্সাম দাও, তাহলে তোমরা বেস্ট এক্সপিরিয়েন্সটা পাবা এক্সাম দেওয়ার সময় এবং এক্সাম দিয়ে আসার পরে। কারণ তুমি যখন এক্সপ্লেনেশন গুলো দেখবা, তুমি যখন সলভ করবা, তখন তুমি দেখবা সঙ্গে সঙ্গে তোমার পুরো চ্যাপ্টারটা আস্তে আস্তে রিভিউ হয়ে যাচ্ছে। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমরা আসলে একদিনে এনশিওর করতে পারি নাই, আমরা অনেকদিন ধরে তোমাদের নিয়ে কাজ করতেছি। আমরা জানি এখন আসলে অনেকটা আমরা আন্দাজ করতে পারি যে আসলে স্যাররা কোন দিক থেকে অথবা কোন লাইন থেকে প্রশ্ন করতে চায়। পড়ানোর সময় ওই লাইনগুলো ফোকাস করি, তোমাদের এক্সাম নেওয়ার সময় ওই প্রশ্নগুলোকে ফোকাস করি। সো ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন, তোমরা বেস্ট একটা এক্সপিরিয়েন্স পেতে যাচ্ছ, এবং আমাদের আরটিডি এবং এচিভের প্রয়োজনায় যে আলটিমেটলি আমাদের অফলাইন এক্সামটা আছে, তোমরা এখানে পার্টিসিপেট করো, তোমরা বেস্ট রেজাল্টটা ইনশাআল্লাহ পাবো অবশ্যই। ঠিক আছে?
ওকে, আমরা পরবর্তী স্লাইডগুলোতে যেতে চাই। পরীক্ষা দিতে দিতে এমন একটা অবস্থা বানাইতে হবে যাতে মূল পরীক্ষার দিনে মনে হয় তোর মডেল টেস্ট দিচ্ছি, সহজ হিসাব। মূল পরীক্ষার দিনও কি মনে হবে, আমি এই যে ব্রাঞ্চে বসে মডেল টেস্ট দিচ্ছি ভাই। এইটা মাথার মধ্যে নিয়ে আসতে হবে দিতে দিতে। আচ্ছা অন্তর, আমরা মনে আমরা- হয় যে ওরা নেক্সট স্লাইডগুলোতে যাই, চলো। হচ্ছে পরবর্তীতে কি সো আসবে। এই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলোর উত্তরের জন্য ম্যাক্সিমাম প্রশ্নে আমি আসলে মাইনুলের কাছে যাব, কারণ এই মানুষটা নিজে, আমি যদি সেকেন্ড টাইমারদের অনুভূতি স্পর্শ করতে চাই ওইভাবে পারবো না, কারণ আমি তোমার অবস্থায় ছিলাম না কখনো, রাইট? মাইনুল ভাই ছিলেন। যাই হোক, মাইনুল ভাই, এই বছর আপনি একজন সেকেন্ড টাইমারের চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? ও যে প্রিপারেশন নিবে, কিসের উপর ভর করে ও প্রিপারেশন নিবে? আচ্ছা, এইবার ব্যাপারটা যেটা হয়েছে যে গতবারের যখন সার্কুলার আসলো, তো সার্কুলার আসার পরেই রিজবি যেটা হয়েছে যে হচ্ছে গতবার থেকেই মানে এটা এমনিতে বোঝা গেল যে আসলে যে পার্সেন্টেজ যদি আমি চিন্তা করি যে আমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, তো ওইটার পরেই কিন্তু আসলে যখন স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে তখনই সেকেন্ড টাইমারে বুঝে গেছে যে আমার আসলে এখানে সম্ভাবনা অনেক গুণ বেড়ে গেল। কারণটা মনে হয় তুই জানোস যে গতবার সার্কুলার দেওয়ার সময় এটা করলো যে এর আগের বার, তো আমি এই জায়গাটাতে একটু ক্লিয়ার করি, আমি যখন সেকেন্ড টাইম পরীক্ষা দিই তখন কিন্তু আসলে আমাদের 5 নাম্বার কাটে নাই। ওকে, তো এই ব্যাপারটাতে আবার অনেকে চিন্তা করতে পারে যে হচ্ছে ভাই তাহলে 5 নাম্বার কাটে নাই দেখে আপনি ঢাকা মেডিকেলে চান্স পাইছেন। আমি ওইটাও একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার যদি আসলে 5 নাম্বার না 7.5 নাম্বারের মতো কাটতো তাও আমার আল্লাহর মতে ঢাকা মেডিকেলে চান্স হইতো। আর যদি প্রায় 17 থেকে 17.5 নাম্বারের মতো কাটতো তাও মেডিকেল আল্লাহর মতো চান্স হয়ে যেত। আচ্ছা, এখন আসি হচ্ছে এই ব্যাপারটাতে। তো এর পরের বছর থেকে হচ্ছে মানে 17-18 সেশন থেকে 5 নাম্বার করে কাটা শুরু হয়। কিন্তু গতবার কিন্তু যেটা হয়েছে যে পুরো জিপিএতে যেহেতু নাম্বার কমানো হয়েছে, সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমারদের নাম্বার কমানোর ক্ষেত্রে একটা নাম্বারটা কমায় নিয়ে আসা হয়, যে 5 নাম্বার কাটার জায়গা থেকে এখন 3 নাম্বার কাটা হয়। এবং এইটার উপর ভিত্তি করেই কিন্তু যেটা হয়েছে যে তুই আমাদের যে RTDS এর যে সেকেন্ড টাইমের গ্রুপটা তুই খেয়াল করিস, আমাদের ওইখানে কিন্তু অলরেডি প্রায় কত যেন প্রায় 5700 সেকেন্ড টাইমার স্টুডেন্ট যুক্ত। কারণ কি অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে কারণ এবার সেকেন্ড টাইমার অনেক বেশি উদ্যমী, কারণ যেহেতু আমার এখানে 3 নাম্বার মাইনাস হচ্ছে শুধুমাত্র, তো সেই জায়গাটা ইজিলি ওরা চিন্তা ভাবনা করতেছে যে হচ্ছে না এটা আমি হচ্ছে অবশ্যই কভার করে ফেলতে পারবো। এবং আমি যদি চিন্তা করি যে হচ্ছে 3 নাম্বার না, আমি অনেক গাইডলাইন এরকম বলছি যে 3, 5, 7 এরকম নাম্বার যদি কাটা যায় সেকেন্ড টাইমারদের এই নাম্বারটা কভার করা আমার মনে হয় মানে রিজনেবল, পসিবল, ঠিক আছে, এবং খুবই ভালো মতো পসিবল। কারণ ওরা যেই সময়টা পায়, আমি জানি যে সময়টার কথা বললে অনেকে মাইন্ড করতে পারে যে না ভাই সময় পাই কিন্তু পড়াতে হয় না, সেটা তো আমি জানি, কারণ আমি নিজে সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে আসছি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে এই যে পসিবিলিটি যদি আমি হিসাব করি অন্যান্য বারের তুলনায়, অন্যান্যবার তো পসিবিলিটি ছিলই, অন্যান্যবার আমরা দেখতাম এরকম যে সিরিজ আমরা মনে হয় গতবারের আগের বার একটা প্রোমো বানানোর সময় এরকম বলছিলাম যে প্রতি কতজনে 3 জনে একজন সেকেন্ড টাইমার ছিল, এরকম 3 জন বা 4 জনে। তো সেই ক্ষেত্রে আমি যদি এইবারের কথা চিন্তা করি যে এখন সেকেন্ড টাইমারদের 3 নাম্বার মাইনাস হবে ফুল নাম্বার থেকে, তো সেই ক্ষেত্রে সম্ভাবনাটা যে কত গুণ বেশি হবে আমার মনে হয় এটা আসলে মানে ক্যালকুলেশন করে বোঝানো সম্ভব না। কিন্তু আমি এটাই বলবো যে তোমাদের জন্য যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ মেডিকেলে, তোমাদের জন্য একটা হিউজ পসিবিলিটি এই জায়গাতে। কারণ হচ্ছে তুমি এখন থেকে তুমি প্রিপারেশন, যদি আমি চিন্তা করি যে এখন থেকে যদি প্রিপারেশন নাও, যদি এটা মনে হয় আরেকটা প্রশ্ন আছে আমি সেটার উত্তরও দিব, তাও আমি আবারও বলতেছি এখন থেকেও যদি তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো, তাও যেই সময়টা আছে সেটা কাজে লাগানোর পরে আমি যদি পসিবিলিটি হিসাব করি সেটাও অনেক অনেক বেশি। কিন্তু শর্ত একটাই, সেটা কি যে ভাই আমাকে আমার পুরোটা চেষ্টা করতে হবে, আমাকে খুব বেশি বেশি পরীক্ষা দিতে হবে, আমাকে খুব বেশি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, প্র্যাকটিসের উপর থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি। আমি যদি মাইনুলের কথার একটু লেজ টেনে বলি, সেটা হচ্ছে গত বছরের আগের বছর, দ্যাট মিনস 23 সালে যে পরীক্ষা হয়েছিল তখন 5 নাম্বার কাটা যেত। ওই বছর সেকেন্ড টাইমার চান্স পেয়েছিল হচ্ছে 1005 জন মেরিটে, ওয়েটিং থেকে তারপর আরো কিছু মানুষ পেয়েছে, মেরিটে 1005 জন পেয়েছিল। লাস্ট ইয়ার মানে 24 সালের পরীক্ষাতে সেকেন্ড টাইমারের চান্স প্রাপ্তির কোনো সংখ্যা প্রকাশ করে নাই কেউ, বাট আমাদের অভিজ্ঞতা এবং প্রেডিকশন বলে এই সংখ্যাটা প্রায় 1500 কাছাকাছি, জাস্ট 3 নাম্বার কাটার দরুন। আমি তোমাকে হলফ করে বলতে পারি এই বছর, আমি জানি না 25 ব্যাচের কেউ আছো কিনা এখানে, ফার্স্ট টাইমার কেউ আছো কিনা, তোমাদের আসলে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ 25 ব্যাচের থেকে 24 ব্যাচ অনেক বেশি সিরিয়াস, সেকেন্ড টাইমাররা মেডিকেলের জন্য অনেক বেশি মরিয়া। আমি 25 ব্যাচকে অনেক বেশি ইগনাইট করার চেষ্টা করেও পারি নাই যতখানি না সেকেন্ড টাইমারকে পেরেছি। এবং সেকেন্ড টাইমারদের মধ্যে আমি হলফ করে বলতে পারি প্রতি 3 জনে 1 জন চান্স পাবে সামনের বার, প্রতি 3 জন চান্স প্রাপ্তির মধ্যে 1 জন সেকেন্ড টাইমার থাকবে। দেখো মিলাই নিও, কারণ এত মানুষ প্রস্তুতি নিচ্ছে এবং এরা যে কম ট্যালেন্টেড এরকম না কিন্তু। সো মোরলেস 5380টা সিট, তো দেখবা এখানে প্রায় 1600-1700 প্লাস সেকেন্ড টাইমার চান্স পাবে। এখন প্রশ্ন হচ্ছে তুমি সেইখানে ঢুকতে পারবা কিনা।
এটা ডিপেন্ড করবে তোমার অ্যাকশনের উপর, তুমি কিভাবে এই সময়টা পাড়ি দিচ্ছ। যাই হোক, প্রথম প্রশ্ন শেষে আমরা দ্বিতীয় একটা প্রশ্নে যাই। আশা করি যারা এখন আমাদের সাথে আছো, আমাদের সেশনটা এনজয় করছো, তোমার প্রশ্নগুলোর জবাব পেয়ে যাচ্ছ, কারণ তোমার মনের প্রশ্নগুলো আমরা আসলে জানি। এন্ড দেন মাইনুল, ওকে, আমি বিগেস্ট কোশ্চেন। এটাই আমি হচ্ছে গত মানে লাস্ট কোশ্চেনের মধ্যে অনেকটা বলে ফেলতে চাইছি, Exactly. মানে শুরু করে ফেলছিলাম অলরেডি। আচ্ছা, এটা আসলে মানে অন্তরে এটার উত্তর অনেক খুব ভালো মতো দেয় ব্যাপারটা। অন্তর ভাইকে যেটা আমি- স্টেজে ডাকি। যেটা আমি বলি, কারণ কি, যেমন অনেকে যে কোশ্চেনটা করে, যেটা শুনলে অন্তর অনেকটা হচ্ছে একেবারে রেগে ফায়ার হয়ে যায়, সেটা হচ্ছে মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মধ্যে এটা আরো বেশি ফ্রিকোয়েন্ট। সেটা হচ্ছে কি যে ভাই এবারের কোশ্চেনে কি রিটার্ন থাকবে কিনা, এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই এখন শুরু করলে হবে কিনা। আমার কথা হচ্ছে, আমি যদি একটু জাস্ট হচ্ছে অন্য হিসেবে না যাই, আমি জাস্ট অ্যানালাইসিসে যদি যাই, সেটা হচ্ছে যেটা আমি অলওয়েজ বলে থাকি বিভিন্ন গাইডলাইনে, যারা আমার সাথে অনেক দিন ধরে আসো, তো গাইডলাইন আসো, সেটা আমি বলছি যে কিরকম, যে তুমি যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছিলা 24 সালে, তখন এরকম হওয়ার সময় তুমি ওই সময় কতদিন সময় পাইছো? অ্যাভারেজে 3 থেকে 4 মাস, আমি ধরলাম 4 মাস। ওকে, তো এরকম যদি হয় যে আমি 4 মাস প্রিপারেশন নেওয়ার সময় আমি জানি তুমি কি কনফিডেন্ট ছিলা, বা তুমি এরকম এক্সপেকটেশন নিয়েছিলা যে হচ্ছে আমি 4 মাস প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ আমার চান্স হবে। তো কোনো একটা কারণে যে আল্লাহ তাআলা দেন নাই, ওকে, তোমার চান্স হয় নাই। তো এখন আমার কথা হচ্ছে, তুমি যখন বিগত বছরে 4 মাস প্রিপারেশন নেওয়ার সময় তুমি চিন্তা করছো যে আমার পক্ষে পসিবল, আমি চান্স পেতে পারি যদি সৃষ্টিকর্তা সহায় হন। ওকে, তো সেই জায়গা থেকে আমি যদি এখন থেকে চিন্তা করি, আমরা যদি অ্যাপ্রক্সিমেট টাইম ধরি যে এরকম যে ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, ওকে, তাহলে আমি এখন থেকে চিন্তা করলে আমাদের সময় আছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ওকে, আমি যদি ডিসেম্বর ফার্স্ট উইকে ধরি, আমি কিন্তু কিছুই জানি না কবে পরীক্ষা, আমি জাস্ট একটা তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা টাইম ধরে আগাচ্ছি আর কি। তো তাও আমার হাতে সময় আছে কতদিন? 5 মাস। ওকে, তো আমি যদি এখন চিন্তা করি যে তুমি গত বছর 4 মাস পড়াশোনা করে চিন্তা করে যখন চিন্তা করছো যে হচ্ছে আমার পক্ষে চান্স পাওয়া পসিবল, তো আমি এখন এই কোয়েশ্চেনটা তোমার দিকে বুমেরাং হিসেবে ছেড়ে দিতে পারি। তো তাহলে এখন 5 মাস তুমি এখন থেকে শুরু করার পরে 5 মাস যাওয়ার পরে তুমি কেন চিন্তা করবা যে আমার পক্ষে পসিবল না? এবং মজার ব্যাপার হচ্ছে, আমি যদি একটু আরো অন্যভাবে দেখি, ব্যাপারটা কিন্তু শুধু 5 মাসের না। আমার সাথে কি বিগত 4 মাস কি অ্যাড হবে না? আমি তো বিগত 4 মাস পরে আসছি। বিগত 4 মাস বলতে আমি বুঝাচ্ছি ফার্স্ট টাইম যে পরে আসছি, সেটা তো আমার মাথা থেকে হাওয়া হয়ে যায় নাই, আছে অবশ্যই। তো তুমি এখন যেটা পড়বে এটা আলটিমেটলি রিভিশন ফেজে চলে যাবে। আমি তাও ধরলাম তুমি এখন থেকে শুরু করতেছো, তাও তো তোমার এক্সপেরিয়েন্স আছে, তোমার পড়ালেখার সিস্টেম জানা আছে, তুমি সবকিছু জানো। ওকে, তো সেই ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এখন থেকে চান্স পাওয়া পসিবল কিনা, তাহলেই সম্ভাবনা আসলে কমে যায়। এই জায়গা থেকে আমার অলওয়েজ চিন্তা করতে হবে আমার পক্ষে পসিবল, এবং সেটা কবে থেকে পসিবল? এখন থেকে পসিবল। ঠিক আছে, তাহলে তুমি এই যে আচ্ছা আমি ধরলাম, আচ্ছা আমি একটু অন্যভাবে চিন্তা করি, ধরলাম এখন পসিবল না। ওকে, তাহলে তুমি কি করতে পারবা? তোমার কাছে কি টাইম মেশিন আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমার জুন থেকে শুরু করলে, আজকে আমার 27 জুন থেকে শুরু করলে ওকে নাই, যেহেতু আমি তাহলে 27 মার্চ থেকে শুরু করি, এটা কি পসিবল? না। তার মানে তোমাকে কি করতে হবে? এখন থেকে শুরু করতে হবে। অথবা আজকে থেকে যদি শুরু না করো, তাহলে কি হবে? আজকের দিনটাও নাই নাই হয়ে যাবে। তোমার 27 জুন না হয় সেটা হচ্ছে 28 জুন হয়ে যাবে, তার মানে সময় তো আরো নাই হয়ে যাবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে পসিবল অবশ্যই, কিন্তু সেটা ডিপেন্ড করবে যে তুমি কি এই প্রশ্নের উপরই বসে আছো, নাকি প্রশ্নটা ছেড়ে দিয়ে তুমি হচ্ছে আমরা যেটা বলি হচ্ছে আমল করা শুরু করছো কিনা, যে তুমি এটার উপর, এই প্রশ্নের উপর বেসিস করে তুমি পড়ালেখা শুরু করছো কিনা। অন্তর, প্রথম কথা হচ্ছে, যারা এই টাইপের প্রশ্ন করে যে এখন থেকে শুরু করলে চান্স পাওয়া যাবে কিনা, তারা 1 মাস বা 2 মাস পরে আবারও একই প্রশ্নই করে 1 থেকে 2 মাস পরে চান্স পাওয়া যাবে কিনা। এখন ঘটনা হচ্ছে, তোমার এই যে 1-2 মাস পর পর নতুন নতুন এবং একই প্রশ্নের উদ্ভব, এইটা চিন্তা ভাবনা বাদ দিয়ে আজকে থেকে শুরু করো। এবং একটা জিনিস মাথার মধ্যে তুলে নাও, এখন থেকে শুরু করলাম আর থামবো না, ভাইয়াদেরকে আর প্রশ্ন করবো না এখন থেকে শুরু করলে সম্ভব কিনা। এটা তোমার যদি বিশ্বাস না থাকে মনের মধ্যে, আমরা যতবারই তোমাদেরকে কনফার্ম করি যে হ্যাঁ এখন থেকে শুরু করলে হবে, কোনো লাভ হবে না। সহজ হিসাব। তাহলে এখন থেকে শুরু করতে হবে এবং আর থামা যাবে না। সহজ হিসাব। এই বিশ্বাস তোমার মধ্যে না থাকলে আমরা এই বিশ্বাস তোমার মধ্যে নিয়ে আসতে পারবো না। জাস্ট স্টার্ট। ভাই তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো যে ভাই পড়া কিভাবে শুরু করব? বইটা খুলে পড়া শুরু কর। এরপরে যদি সমস্যা হয় তাহলে যে কোনো একটা কোর্সের রুটিন দেখ, রুটিন দিয়ে পড়া শুরু কর, যদি তোরা নিজেরা রুটিন না বানাইতে পারিস। সহজ হিসাব। ক্লিয়ার? এবং যে রুটিনটা সামনে নিবি, এটা একদম ক্লিয়ারলি 100% যাতে ফলো হয়, এই জিনিসটাকে এনশিওর করতে হবে, তাহলেই চান্স পাওয়া সম্ভব। সহজ হিসাব। আমরা কিন্তু আজকের লাইভের আরেকটু পরেই জাস্ট তোমাদের প্রশ্নগুলো শেষ করার পরে আমরা কিন্তু রুটিনটা দেখাবো। তো যারা এখনো ধৈর্য ধরে শুনছো, লাইভের চমক কিন্তু এখনো বাকি, তাই না?
মেইন অংশটা এখনো বাকি। এখন জাস্ট তোমাদের মনের কনফিউশন গুলো দূর করে নিচ্ছি যেন তুমি স্বাচ্ছন্দ্যে লাইভটা দেখতে পারো। আশা করি সবাই এনজয় করছো। আমরা পরবর্তী প্রশ্নে যাব। এইটা একটা গ্রস কোশ্চেন, এটা একটা মানে পুরো লাইভ জুড়ে এটার উত্তর আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। তবুও সেকেন্ড টাইমার এক্সপার্ট আচ্ছা মাইনুল ইসলাম সফলের কাছে আবারও আমি যাচ্ছি। ওকে সেকেন্ড টাইমে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত? এটা আমি একটু মানে একটু গল্পই করি আসলে তোর সাথে। সেটা হচ্ছে বিগত কয়েকদিন এরকম হয়েছে, ঘুরে আনি। এটাই তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বিগত কয়েকদিন এরকম হয়েছে, আমাকে এরকম ইনবক্সে বল বা হচ্ছে এই যে ক্লাস নেওয়ার সময় অনেকে কমেন্ট করতেছিল, ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে নিছিলেন? তো আমি বলছি যে এটা তো আসলে মানে ছোটভাবে বলা সম্ভব না। তখন আমাকে রিপ্লাই দিচ্ছে, তাহলে ভাই বড়ভাবেই বলেন। ওকে, তো বড়ভাবে বলা মানে এটা কি জানো? বড়ভাবে হচ্ছে আমি ওই যে শুরু থেকে যে গাইডলাইন নিয়ে আসতেছি এই সবগুলো হচ্ছে বড়ভাবে বলা। আর এটাকে যদি আমি শর্টভাবে বলি, সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন দেওয়ার পরে, যেটা আমি অলওয়েজ বলি শর্ট করে বলতেছি, সেটা হচ্ছে কি, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার পরে চান্স দুইটাই, রেজাল্ট তো দুইটাই হইতে পারে। একটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমার পক্ষে ছিলেন, যে হচ্ছে আমার রহমত করছে, আমি চান্স পাইছি, ওকে। আর কোনো কারণে আমার ভাগ্যে ছিল না, আমার চান্স হয় নাই, ওকে, দুইটা। এখন আমার কথা হচ্ছে, যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েই থাকো, সেকেন্ড টাইম চান্স হোক বা না হোক পরের ব্যাপারটা, আমি জাস্ট বলতেছি প্রিপারেশনটা কেমন নেওয়া উচিত। তো পরে যে কথাটা আসবে সেটা হচ্ছে যে আমার রেজাল্টের পরে এরকম যেন কখনো মনে না হয় যে আমার মনে হয় আরেকটু চেষ্টা করা উচিত ছিল, বা আমি মনে হয় চেষ্টা করলে আরেকটু কষ্ট করতে পারতাম, আমি মনে হয় আরেকটু পড়তে পারতাম, বা এরকম যদি মনে হয় যে আমার 27 তারিখে গাইডলাইন দেখার পরে আমি মনে হয় 28 তারিখ থেকে সকাল থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমি সেটা শুরু না করে আমি শুরু করছিলাম জুলাইয়ের 1 তারিখ। কারণ আমরা রাউন্ড ফিগার ধরি, দেখা যাবে হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে তোমার ঘুম ভাঙছে 6টা 20-এ, চিন্তা করা যাচ্ছে না ভাই 6টা 20-এ না উঠে একবার রাউন্ড ফিগার 7টায় উঠি, 6:30 রাউন্ড ফিগার দেয় না, রাউন্ড ফিগার 7টা। ওকে, ব্যাপারটা এরকম। তো সেম কথা হচ্ছে এটা, তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, এই জায়গাতে একটু আগে যেটা বললো যে হচ্ছে অন্তর, যে জাস্ট স্টার্ট, এই ব্যাপারটা তুমি প্রিপারেশন নেওয়ার পরে এরকম যেন কখনো মনে না হয় যে আমার পক্ষে আরেকটু চেষ্টা করা সম্ভব ছিল, আমি চেষ্টা করলে আরেকটু এফোর্ট দিতে পারতাম, এরকম মনে না হতে হচ্ছে সেকেন্ড টাইম প্রিপারেশন। আমি কি বুঝাইতে পারছি কিনা আমি জানি না, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এটা বোঝা উচিত যে আমি সেকেন্ড টাইম কিভাবে প্রিপারেশন নিব, বুঝলি? আমার মনে হয় এইটার জন্য একটা পারফেক্ট রুটিন দরকার। মানে তুমি তো আসলে অনেক সময় নিজের জন্য কোনটা ভালো বুঝতে পারা যায় না, রাইট? তো এটার জন্য একটা পারফেক্ট রুটিন দরকার এবং একজন লিডার দরকার যাকে তুমি বিশ্বাস করে ফলো করতে পারবা, যে তোমার পথ জয় করে আসছে, যাকে দেখে তুমি আগাবা, তাই না? সব ভালো প্লেয়ারের তো একজন কোচ থাকে। মেসি সব থেকে ভালো খেলে, বাট মেসি একজন কোচের আন্ডারে খেলে না। কোচ কি মেসির সমান খেলা পারবে? তো জিনিসটা হচ্ছে এরকম, আমরা আসলে এখানে, আমি জানি তোমরা আমাদের থেকে ট্যালেন্টেড, আমাদের থেকে ব্রিলিয়ান্ট, বাট তোমার এই জার্নি কেমনে কেমনে আগাবে, কখন কি করা উচিত, এইটার জন্য কষ্ট করে হলেও আমাদেরকে একটু ফলো করতে হবে। হ্যাঁ, এটা শুনতে কেমন শোনায় জানি না, কিন্তু আমরা যে রুটিনটা দিব, আমরা যেভাবে তোমাকে পড়তে বলবো, এটা করে যেতে হবে, অন্ধভাবেই বিশ্বাস করতে হবে। ওকে, যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মনোবলটা কিভাবে ধরে রাখবো। আমি একটু একটু ভূমিকা করে মাইনুলের কাছে যাই। আমরা শিক্ষক হিসেবে সবসময় তোমাদেরকে পড়ার চেষ্টা করি, তোমাদের মনে কি চলছে, তোমাদের পরিপার্শ্বে কি চলছে। একজন সেকেন্ড টাইমারের জীবনের কষ্টটা আমরা বোঝার চেষ্টা করি। তোমার ফ্যামিলির মানুষ তোমাকে কটু কথা বলে, এইটাও জানি। বাবা মা যেখানে সব থেকে আপন মানুষ, সেখানে এই সেকেন্ড টাইম জার্নিতে অনেকের গল্পটা এমন, বাবা মাও পাশে নেই। ও ডাক্তারি পড়তে চায় কিন্তু বাবা মার পড়াবে না, এরকমও হয়, ওনারাও হাঁপিয়ে ওঠেন। তো সব প্রতিকূলতাকে সরিয়ে কিভাবে আসলে এই জার্নিতে থাকা যায়, মাইনুলের কাছে শুনবো। আচ্ছা রিজবি, যেটা বললি যে আসলে ব্যাপারটা সেকেন্ড টাইম জার্নিটা খুবই টাফ, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। ওকে, তো এই জায়গাতে ব্যাপারটা এক একজনের স্ট্র্যাটেজি এক এক রকম আর কি। এটা আমি বলবো না যে হচ্ছে যে না ওর স্ট্র্যাটেজি ভুল বা ওর স্ট্র্যাটেজি সঠিক, ঠিক আছে, কিন্তু অনেকে জিজ্ঞেস করবে যে হচ্ছে ভাই তাহলে আপনার কথা যে বিশ্বাস করবো, আপনার স্ট্র্যাটেজি কি ঠিক? আমি এই জায়গাতে আমি কনফিডেন্টলি বলবো হ্যাঁ আমার স্ট্র্যাটেজি ঠিক। এখন আমি জানি কোয়েশ্চেন করবে যে হচ্ছে ভাই কিভাবে জানলেন ঠিক, ঠিক যে কিভাবে বুঝলেন? কারণ আমি এই পথে আগে মানে আমি আমার জায়গাতে পৌঁছাইতে পারছি, মানে ওই জায়গাতে যেটা ছিল আর কি। এটা বেটার। আচ্ছা ঠিক আছে, মাইকে কোনো সমস্যা, আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম যে স্ট্র্যাটেজির কথাটা। তো এখন এই স্ট্র্যাটেজির মধ্যে একটা ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদের টপিক, সেটা হচ্ছে ভাই জার্নিটা তো অনেক লেংদি, তো আমি সেই জায়গাতে ঠিক থাকবো কিভাবে? তো এই জায়গাতে অনেকে অনেক কথা বলে, সেটা হচ্ছে কি, তুমি যখন চান্স না পাও তো স্বাভাবিকভাবেই দেখবো হচ্ছে তুমি যদি গ্রামে থাকো, শহরে থাকো, বা যেখানেই থাকো, বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবাই একটা মানে তককে তককে থাকা বলে একটা ব্যাপার আছে, তো থাকে একটা পিঞ্চ মারার জন্য, হ্যাঁ ও তো চান্স পায় নাই। এখন আমার কথা হচ্ছে, ধরো আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন দিচ্ছিলাম, আমাকে কেউ একজন দেখে বললো মাইনুল তো ফার্স্ট মেডিকেল চান্স পাই নাই। এখন কথাটা তো মিথ্যা না? ওই কথাটা কি মিথ্যা? আমি কি চান্স পাইছি ফার্স্ট টাইমে? চান্স পাই নাই। এখন এইটা শুনে যদি তুমি রেগে আগুন হয়ে ফায়ার হয়ে যাও তাহলে সমস্যা। আবার এইটা আবার পজিটিভ। ওকে, ব্যাপারটা হচ্ছে তুমি রেগে ফায়ার হয়ে যাও, আগুন হয়ে যাও, সেটা কিভাবে? সেটা তোমার ভেতরে ভিতরে হইতে হবে যে ঠিক আছে আমাকে এই কথাটা বলছেন, ওকে আমি শুনলাম,
আমি এটা মাথায় রাখলাম, আমি এরপরে উত্তরটা কি, উত্তরটা পরে দিব। কবে দিব উত্তর দিব হচ্ছে যেটা বললাম, যদি পরীক্ষাটা যদি ডিসেম্বরে হয় তাহলে আমি উত্তরটা দিব হচ্ছে ডিসেম্বরে। তো ডিসেম্বরে কিভাবে উত্তর দিব, আমার সেম, আমি যখন চান্স পাই নাই সেম কথা আমি যেটা বললাম যে আমাকে তো অনেকে এরকম বলছে ও তো চান্স পাই নাই, এবং এটা আমার অস্বীকার করার ওয়ে নাই, আমি চান্স পাই নাই। ওকে, তো আমি মাথায় রাখলাম যে আচ্ছা ঠিক আছে উত্তরটা দিব। তো মেডিকেল পরীক্ষা হইলো, তো পরীক্ষা হওয়ার পর যেটা হয়েছে যে আমি মেডিকেলে 10ম হয়ে গেলাম আল্লাহর রহমতে। তো উত্তর কি দেওয়া হয়ে গেছে না? এরপরে যেটা হয়েছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল, যে আমার ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, অনেকে বলছে এরকম যে তোরে যারা এরকম এরকম বলছিল তাদের রেজাল্টটা জানা। আমি বলছি জানানোর দরকার নাই, ওরা আগে জেনে গেছে। কারণ কি, তুমি দেখবো হচ্ছে আমরা যেটাকে অলওয়েজ যেটা বলি যাচ্ছে পাশের বাসায় আন্টির কথা যেটা আমরা অলওয়েজ বলি, দেখবো হচ্ছে তোমার রেজাল্টের চাইতে তুমি যতটুকু চিন্তিত তার চাইতে ওনারা বেশি চিন্তিত, তাই না? তো তুমি যখন চান্স পাও নাই, ওনারা এটা যখন জানে তুমি যখন সামনের বার ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা, সেটাও ওনারা জানবে। ওকে, এবং এই যে সারা বছরের যে তোমার যে আমার হচ্ছে রেগে আগুন হয়েছিল, ফায়ার হয়েছিল, এটা দিয়ে এখন কি জ্বলে পড়ে তুমি হয়তো ছারকার হও নাই, কিন্তু ওনারা ঠিকই ছারকার হয়ে যাবে। ঠিক আছে, তো তুমি এই যে এই টাইমটা তোমাকে, অনেকে বলে যাচ্ছে তুমি যে চান্স পাও না এটা ভুলে যাইতে, অনেকে বলে যাচ্ছে তোমাকে যে পিঞ্চ মারছে এটা ভুলে যাইতে, কিন্তু আমি বলি কি যাচ্ছে না, এগুলো ভুলা যাবে না, এগুলো মনে রাখতে হবে। কিন্তু মনে কিভাবে রাখবো, মনে রাখার সময় এটাকে আমার হচ্ছে আমার ইন্সপিরেশন হিসেবে নিতে হবে, এটাকে আমার মোটিভেশন হিসেবে নিতে হবে, যে আমাকে উনি এই কথাটা বলছে, ওকে এটাকে আমার উত্তর দিতে হবে। উত্তরটা কিভাবে দিব, উত্তরটা দিব হচ্ছে কি এই যেটা বললাম রেজাল্টের মাধ্যমে। ঠিক আছে, এখন যে কথাটাই সেকেন্ড টাইমের লম্বা জার্নিতে তুমি হতাশ হবাই, এটা আমি যদি বলি না হতাশ হওয়া যাবে না, দেখবা মাঝে মধ্যে এরকম হয়, তুমি বিশাল একটা মানে ঝামেলার মধ্যে আসো, এরকম আসো, কেউ একজন আসে পিঠে হাত বুলে দিতেছে, তখন দেখবা আরো উল্টা মেজাজ খারাপ হয়েছে, এই আপনারা বলছি আমি পিঠে হাত বুলে দিতে, ব্যাপারটা এরকম না? তো সেম কথা হচ্ছে এরকম, যে তুমি যখন হতাশ, আমি এসে বললাম না হতাশ হওয়া যাবে না, এটা আসলে কোনো সান্ত্বনা হয় নাই। উত্তর হচ্ছে সেকেন্ড টাইমের জার্নিতে হতাশ তুমি হবাই, কিন্তু সেটা ব্যাপারটা কি, হতাশ হইলে তুমি ঠিক আছে হতাশ হয়েছি, কান্নাকাটি করো, দোয়া করো, তারপরে আবার নতুনভাবে শুরু করো যে আমি কেন হতাশ হয়েছি, কারণ আমি চান্স পাই নাই। তাহলে আমাকে কি করতে হবে, হতাশা থেকে বের হইতে হবে। কিভাবে বের হবো, আমাকে চান্স পাইতে হবে। চান্স পাওয়ার জন্য কি করতে হবে, পড়ালেখা করতে হবে। পড়ালেখার জন্য কি করতে হবে, আমাদের গাইডলাইন শুনতে হবে। ওকে, আচ্ছা। মাইনুলের একটা গল্প মাইনুল বলে নাই, আমি জাস্ট তোমাদেরকে একটু করে বলি। মাইনুল যখন চান্স পায় নাই, তখন ও যখন যাইতো মানে আঙ্কেলের সাথে বাজারে যাইতো, আমি আমার যেহেতু বন্ধু আমি সবই জানি, তখন ওকে দেখায় মানুষ হচ্ছে বলতো যে আচ্ছা, মানে ওর বাবাকে বলতো যে আচ্ছা আপনার এই ছেলেই তো মেডিকেলে পরীক্ষা দিছিল, চান্স পায় নাই। মানে হয়তো বা উনি ওকে ব্লেম করার জন্য বা ওকে ছোট বোঝানোর জন্য বলে নাই, জাস্ট একটা ফ্যাক্ট। না, এটা হচ্ছে আমি ছোটবেলা থেকে আসলে হোস্টেলে থাকতাম আর কি, আমি এবং আমার বড় ভাই দুইজনই। ওকে, তো এই কারণে দেখা যাচ্ছে বাড়িতে মন করে যাচ্ছে আমাদের পরিচিতি একটু কম আর কি, তো আমরা 3 ভাই, তো তো এই কারণে মানে আইডেন্টিফাই করার চেষ্টা আর কি, যে হচ্ছে আসলে কে এই ছেলেটা মেডিকেলে চান্স পায় নাই। এরপর তুমি জাস্ট চিন্তা করো, এই ছেলেটা যখন জাতীয় মেধায় 10ম হয়ে যখন বাজারে হাঁটতে গেছে, তখন ওই মানুষগুলাই ঘুরে ঘুরে কিন্তু আসছে ওকে দেখতে, এবং আমরা সবাই আসলে জীবনের ওই ছোট্ট সময়টাতে আমরা এই ফেমটা ফিল করছি। মানে আমরা ক্ষণিক সময়ের জন্য একটু স্টার হয়ে গেছিলাম আর কি, যে পুরো বাংলাদেশে প্রথম হইছো, 10ম হইছো, হ্যাঁ সবাই দেখতে আসতেছে। তো এটা একটা অন্য রকমের ভালো লাগা আসলে, এবং তোমার কাছ থেকে এটা যে খুব বেশি দূরে না, এটা বিলিভ করানোই আজকে আমাদের লাইফের উদ্দেশ্য। এখানে যারা আমাদের কথা শুনছো, এই তোমাদের কারোর সাথেই আমাদের সেলিব্রেশনে দেখা হয়ে যাবে, এই তোমাদের কারোর কঠিন গল্পই আমরা নেক্সট বার শুনবো। বুঝতে পেরেছো? আমি আমাদের অনলাইন ব্যাচের একটা ছেলের গল্প একটু না বললেই না, ও বরিশাল মেডিকেল কলেজে পড়ে, নয়তো ওকেও নিয়ে আসতাম। ওর নাম হচ্ছে চন্দ্রজিৎ। চন্দ্রজিতের হাইট হচ্ছে 2 ফুট সামথিং। ও দ্বিতীয়বার পরীক্ষা দিছে। দেখো ওর কিন্তু সীমাবদ্ধতা ছিল, শারীরিক সীমাবদ্ধতা। প্রথমবার চান্স পায় নাই, এটা আরেকটা সীমাবদ্ধতা। দ্বিতীয়বার স্ট্রাগল করে, শুধু আমাদের সাথে ছিল, বাংলাদেশের আর কোনো কোচিং এর সাথে ও ইনভলভ ছিল না, ও নিজে পড়াশোনা করতো, আমরা ছিলাম। ও কিন্তু সেকেন্ড টাইমে শেরে বাংলা মেডিকেল কলেজে চান্স পেয়েছে, কোনো কোটা বা কিছু না, কিন্তু ফেয়ারলি মেরিট থেকে। সো তুমি ওর কাছে এসে কিসের গল্প শোনাবা? চন্দ্রজিৎকে এসে তুমি কিসের উদাহরণ দেখাবা যে দেখো আমার কত কষ্ট, ও কি কম স্ট্রাগল করেছে ওর সীমাবদ্ধতা নিয়ে? সো এটা অল আপ টু ইউ, তুমি কিভাবে তোমার লেসনটাকে দেখছো। আচ্ছা, আমরা একটু টু দা পয়েন্টে চলে আসি। এইটার উত্তরটা বরং আমিই দিয়ে দেই মাইনুলের কাছে না গিয়ে, কারণ এটা আমি জানি। প্রশ্নগুলো যেহেতু রুটিনটা যেহেতু আমরা সেট করছি, প্রশ্নের স্ট্যান্ডার্ড আমরা জানি, এই প্রশ্নের স্ট্যান্ডার্ডে তোমার কত পাওয়া উচিত। মার্ক মাই ওয়ার্ডস, অবশ্যই প্রত্যেক এক্সামে 3 নাম্বার কাটার পর তোমার 80% মার্কস পাইতে হবে। ওকে, মানে 3 নাম্বার অ্যাড করলে 83%। এখন আমি জানি যে তোমরা যখন পরীক্ষা দেওয়া শুরু করবা, প্রথম পরীক্ষাতে দেখা গেল তুমি 50-এর মধ্যে পাইছো 25, ভাই বলছিল কই 83%, পাইলাম 50% নাম্বার। তো তুমি যদি ওই দিনই হতাশ হয়ে পড়ালেখা ছেড়ে দাও, তাহলে তো হবে না। যেই গাছ লক লক করে বাড়ে অল্প বাতাসে, এটা ভেঙে পড়ে। তোমার লক লক করে বাড়তে হবে না। তুমি কি করবা?
তুমি পরদিন টার্গেট নাও, আজকে আমি 28 পাবো, 50-এ আজকে আমি 28 পাবো, তারপর দিন আমি 31 পাবো। আমি দিনকে দিন নিজেকে পুশ করি, আমি আরো একটু মনোযোগ দিয়ে পড়ি। যেই জিনিসটা গত পরীক্ষাতে শেষ করে যেতে পারি নাই, অনুশীলনীর প্রশ্ন, প্র্যাকটিস বুক থেকে প্র্যাকটিস করা, এগুলা নেক্সট পরীক্ষাটায় করে যাই, করে গেলে দেখবা ডেফিনেটলি তোমার নাম্বার বাড়তেছে। এবং আমাদের পরীক্ষাগুলো কিন্তু স্ট্যান্ডার্ড এক্সাম হবে, বুঝছো? আমরা কিন্তু প্রত্যেক এক্সামে 2টা করে সেট মানে তোমাদের জন্য প্রিপেয়ার করছি। একটা স্ট্যান্ডার্ড এক্সাম সেটে তোমরা পরীক্ষা দিবা, আরেকটা ওইটা থেকে আরেকটু এক ধাপ অ্যাডভান্সড কোশ্চেন, মানে একটু ট্রিকি, একটু কঠিন প্রশ্ন এখানে বেশি, যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। তো প্রত্যেকটা অ্যাচিভে প্রত্যেকটা এক্সাম, প্রথম এক্সাম যেটা তুমি দিচ্ছ স্ট্যান্ডার্ড কোশ্চেন, আরেকটা বাসায় নিয়ে যাচ্ছ ওটা একটা অ্যাডভান্সড কোশ্চেন। বুঝছো ব্যাপারটা? তাহলে স্ট্যান্ডার্ড এক্সামে আমাদের সেকেন্ড টাইমার হিসেবে 83% মার্কস পাইতে হবে। এটা কবে? এটা কি কালকেই পাইতে হবে? না, এটা তুমি একটু সময় নাও, 1 মাস 2 মাসের মধ্যেই তুমি 80%-এর ঘরে ঢুকে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করো, ওকে? আর আমরা তো আসি তোমার ইন্সপিরেশনের জন্য, কিন্তু পড়ালেখাটা তো তোমার করতে হবে, তাই না? এবং তুমি শুরু করলে এটা পারবা, ট্রাস্ট মি, শুরু করলে পারবা। কয়েকটা এক্সাম খারাপ হওয়া খুব স্বাভাবিক। মাইনুল, তুই লোয়েস্ট কত পাইছিলি? আচ্ছা, এটা বলার সময় আমি ভাবতেছিলাম এটা বলবো যে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করে যাচ্ছে ভাই কত পাওয়া উচিত। তো আমরা যখন এই কথাটা বলি, তুই যেটা বললি যে 80% থাকতে হবে, তো এরপরের দিনে যখন একটু কম পায় তখনই পোলাপাইন চিন্তা করে ভাই, মানে এরকম আমাকে অনেকে মেসেজ দেয় ভাই আমার কি সেকেন্ড টাইমে নেওয়া কি উচিত হচ্ছে। ওকে, তো তখন আমি জানাই এই ব্যাপারটা। আমি মডেল টেস্ট যখন দিচ্ছিলাম, মানে সেকেন্ড টাইম প্রিপারেশন শেষের দিকে এরকম হয়েছে, আমি একটা মডেল টেস্টে ফেল করছিলাম, মানে 100 নম্বরের পরীক্ষাতে আমি ওই পরীক্ষাতে 32 পাইছিলাম। আমি ওদের সাথে অনেকবার এই গল্প করছি। তো ব্যাপারটা হচ্ছে আমার এই যে একটু আগে যে কথাটা আমরা বলছি, যেহেতু জার্নিটা অনেক লম্বা, সে জায়গাতে আপস এন্ড ডাউনস থাকবেই, কিন্তু সেই জায়গাটা আমার ধৈর্য ধরে বসে থাকতে হবে, আমার লেগে থাকতে হবে। এটা হচ্ছে মেইন কথা। সেকেন্ড টাইমের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজটা এটা, যে আমার লেগে থাকতে হবে। আর লেগে থাকার জন্য যে ব্যাপারটা, যেটা একটু আগে তুই বললি, যে আমাদের যে একটা গাইডলাইনের মধ্যে একটা সিস্টেমের মধ্যে থাকা আসলে জরুরি, এতে করে মানে লেগে থাকাটা একটু সহজ হয় আর কি। ওকে, আচ্ছা, এরপরে অনলাইনে ক্লাস অফলাইনে এক্সাম কেন বেস্ট কম্বিনেশন? আচ্ছা, এটা আমার মনে হয় সেকেন্ড টাইমের জার্নির মধ্যে ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের মধ্যে আরো বেশি ফ্রিকোয়েন্ট। আমি যেটা শুরুর দিকে লাইভের শুরুতেই বলছিলাম এই কথাটা, যে অনেকে জিজ্ঞেস করে এই কথাটা যে হচ্ছে ভাই আমরা আসলে কি করব। সত্য কথা হচ্ছে, আমি একটু আগে যেমন বলছি একই কথা, যে সেকেন্ড টাইম প্রিপারেশনে তোমরা সবই জানো, একবার পড়ে আসছো, সবকিছু করে আসছো, কিন্তু তাও যেহেতু এটা আমাদের সেকেন্ড টাইম না বলে আমরা এই কথাটাকে অনেক সময় লাস্ট টাইম বলি। ওকে, যে লাস্ট টাইম আমরা একটা এফোর্ট দিচ্ছি, তো সেই জায়গাতে আমরা এই কথাটা একটা মনের মধ্যে বিশাল কনফিউশন থাকে যে ভাই ঠিক আছে আপনাদের সাথে অনলাইনে আছি, বা অনলাইনে আপনাদের সাথে প্রায় 5700 পোলাপাইন যুক্ত আছে, কিন্তু অফলাইনে আমরা কি করব। ওকে, তো এটার অলওয়েজ আমরা এরকম করতাম যে এই বছরের আগ পর্যন্ত 2024 সাল পর্যন্ত আমাদের এরকম হয়েছে, আমরা সবসময় বলে আসছি যে ঠিক আছে তুমি অনলাইনে আমাদের সাথে থাকো, অফলাইনে তুমি অমুক 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 জায়গায় তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারো, এক্সাম দিতে পারো। এতে হবে কি, তোমার অফলাইনে তোমার যেই ক্লাসের যে ঘাটতিটা, যে টপিকটা তুমি বুঝতে পারো না, সেটা তুমি ক্লাসের মাধ্যমে শেষ করে ফেলতে পারতেছো। আর অফলাইনের যে ব্যাপারটা, তোমার যে পরীক্ষা দিয়ে তোমার যেই প্রিপারেশনটা এনরিচ করার যে ব্যাপারটা, সেটা তুমি অফলাইনে পরীক্ষা দেওয়ার মাধ্যমে ঘাটতিটা ফিল আপ করে ফেলতে পারতেছো। তো এইবার থেকে যে ব্যাপারটা হচ্ছে, এটা অবশ্যই দারুণ কিছু। সেটা হচ্ছে আমাকে বলতে হচ্ছে না যে না তুমি ওই জায়গায় গিয়ে পরীক্ষা দাও। সেটা আমি এখন কি বলতে পারতেছি, তুমি অনলাইনেও আমাদের সাথে থাকো, অফলাইনে অবশ্যই কার সাথে থাকবা, আমাদের সাথেই থাকবা। তুমি অনলাইনে আমাদের সাথে পরীক্ষা দাও, অফলাইনে কই পরীক্ষা দিবা, আমাদের সাথেই পরীক্ষা দিবা। এতে করে হবে কি, ওই যে একটু আগে যে কথাটা আবার বললাম, যে তোমার অনলাইনের ক্লাসের ঘাটতি যেমন একই সাথে পূরণ হচ্ছে, সেই সাথে অফলাইনে এখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে অফলাইনের যে তোমার যে কি বলে এটাকে, কনফিডেন্স দরকার ছিল, যাচ্ছে না ভাই আমি অফলাইনে যে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, অফলাইনে বৃত্ত ভাড়ার থেকে শুরু করে, অফলাইনের এনভায়রনমেন্টের সাথে আমার যে সবকিছু খাপ খায় নেওয়ার ব্যাপারটা, সবকিছু আমার কমপ্লিট হয়ে গেছে। সেটা কিরকম ভাবে, আপনাদের সাথে অনলাইনেও ছিলাম, অফলাইনে আরটিডিআর অ্যাচিভের সাথে পরীক্ষা দিলাম, আমার 100তে 100 ইনশাল্লাহ হয়ে গেছে। ওকে, এই ব্যাপারটা রিজভি মনে হয় কিছু অ্যাড করতে যাচ্ছিস? হ্যাঁ, এখানে ব্যাপার যেটা দেখো, মানে তুমি কত মানুষের সাথে আসলে প্রতিযোগিতা করতে পারছো অফলাইনে, রাইট? অনেক মানুষের সাথে, 14টা ব্রাঞ্চ তো আছে। আজকে অপার ভাইয়ের আবার একটা পোস্ট দেখলাম, চট্টগ্রামে বোধহয় আরেকটা ব্রাঞ্চ হচ্ছে অ্যাচিভের। তাহলে 15টা ব্রাঞ্চে মানে কম করে হলেও তো 1500 মানুষ পরীক্ষা দিবে, তাই না? কম করে হলেও ডেইলি এক্সামগুলো। তো এত মানুষের সাথে অফলাইনে প্রতিযোগিতা করার একটা সুযোগ ক্রিয়েট হচ্ছে। আর সেকেন্ড টাইমাররা আমাদের বলতে হয় না, আমি জানি যে অফলাইন কোচিং এর থেকে অনলাইন কোচিং এ তোমরা বেশি কমফোর্টেবল, কারণ অফলাইনের ক্লাস বা এগুলো তোমরা জানো আসলে যে অফলাইনের ক্লাসে খুব একটা ডিপ ডিটেলসে যাওয়া যায় না, যেটা অনলাইনে পসিবল হয়। সো এটা আমার মনে হয় যে উত্তরটা তোমাদের জানা আছে, বা মাইনুল যেমন করে বললো। আমরা এখন একটু করে যাব হচ্ছে যে রুটিনটা, এবং এই রুটিনের পরে আমরা যাব ছায়ার কাছে, এবং শেষ অংশে আবার আমরা অপার ভাই এবং সাকিবের কাছ থেকে অ্যাচিভ এবং আরটিডির যে প্রয়াস, এই প্রয়াসে হচ্ছে মানে
তোমাদের জন্য কি অফার থাকছে, কত ডিসকাউন্ট তোমরা পাচ্ছ, আমরা কি কি ব্যবস্থা রেখেছি, কতগুলো এক্সাম রেখেছি, এই সব কিছুই আসলে তোমাকে দেখাই দিব। এই রুটিনটা এক্সপ্লেন করার জন্য আমি এবং অন্তর তোমার সাথে আছি। এইটা ডেডিকেটেডলি সেকেন্ড টাইমারদের জন্য বানানো। প্রথম কথা, এটা সেকেন্ড টাইমারদের রুটিন, নট ফার্স্ট টাইমার। কোনো ফার্স্ট টাইমার এখানে পরীক্ষা দিবে না। এখন দেখো আমরা প্রথম কোন জায়গাটায় হাত দিলাম, আমরা সেই জায়গাটায় হাত দিলাম যেটা তোমার সবচেয়ে দুর্বল জায়গা। তোমার সবচেয়ে দুর্বল জায়গা কি তুমি নিজে বোধহয় জানো না, আমি জানি। এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলো তোমার ভালো মতো পড়া হয় নাই গতবার। ল্যাকিংস চিন্তা করো এই সাবজেক্টে কোন চ্যাপ্টার আমি পারি না, দেখবো এটা এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার, রাইট? তো আমরা প্রথমেই এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারগুলোকে খতম করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। কবের মধ্যে? যতদিন আমাদের এইচএসসি 25 ব্যাচ এইচএসসি পরীক্ষা দিচ্ছে ততদিনে আমরা এক্সট্রা সিলেবাসের বস হব। ওকে, আমরা এখানে মোট কয়টা উইক পাই জানো? 5টা উইক। দেখো, উইক 1, উইক 2, উইক 3, উইক 4, উইক 5, আর একটা স্পেশাল উইক আছে। ঠিক আছে? তো প্রত্যেকটা চ্যাপ্টার বলার দরকার নাই, তুমি এখানে দেখলেই বুঝবা যে প্রত্যেকটা উইকে, হ্যাঁ, প্রথমে হচ্ছে একটা তোমার যেমন জ্যামিতিক, আচ্ছা এটা একটু স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, এটা দেখো বর্জ্য ও নিষ্কাশন, আচ্ছা স্পেলিং গুলো একটু মিস্টেক হয়েছে। মানব আচ্ছা, দেহের আমি বলি, প্রতিরক্ষা, যেমন হচ্ছে যেমন প্রথমটাতে ছিল হচ্ছে কোষ রসায়ন, নাউন প্রোনাউন আর হচ্ছে বাংলা সাহিত্য। তার মানে প্রত্যেকদিন তোমাকে পিসিএমবি মধ্যে একটা, মানে পিসিবি এর মধ্যে একটা থাকতেছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে একটা, একটা ইংরেজি এবং একটা সাধারণ জ্ঞান। একটু একটু করে আমাদের এইচএসসি যে পরীক্ষা 25 ব্যাচের পরীক্ষা, তার মধ্যেই তোমাকে ফুল সিলেবাসের যে পড়াশোনা সেটা শেষ করাই দিব আমরা এই পরীক্ষার মাধ্যমে। সাথে জিকে ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো, যেগুলো থেকে প্রশ্ন মানে আসেই। আসবেই, আমরা আমাদের দীর্ঘ 9 বছর অভিজ্ঞতা থেকে বলতেছি, যেগুলো থেকে প্রশ্ন আসবেই সেগুলো এখানে উল্লেখ করা আছে। বুঝতে পারছো? তার মানে আমাদের, এবং এই প্রত্যেকটা উইকের পরে কিন্তু উইকলি, প্রথম উইকে 2টা, কিন্তু পরের উইকে কিন্তু দেখো 3টা করে। ঠিক আছে? আলটিমেটলি তোমাকে এই পরীক্ষাগুলো দিতে হবে এবং এগুলো রিভিশন হিসেবে তুমি উইকলি এক্সাম দিবা। ঠিক আছে? এরপরে যদি আমি দেখি, এরপরে 1 মাস এরকম ভাবে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার এর মধ্যে দেওয়া আছে, সিলেবাসের বাইরের, সরি শর্টের বাইরের। এরপরে ইংরেজি আছে এবং কি সাধারণ জ্ঞান আছে। এরপরে একটা স্পেশাল ফেজ হিসাবে, তোমরা জানো মেডিকেলের অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আসে, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, সেই অনুশীলনীর প্রশ্নগুলো থাকবে এবং তারপরে একটা চমক আছে। এক্স্যাক্টলি। এবং অনুশীলনের এই প্রশ্নগুলো, এই যে এই জিনিসগুলো, এইগুলো কিন্তু দেখো জেনারেলাইজ কেউ হয়তো এভাবে ভাববে না। মানে সব এক্সাম ব্যাচে তুমি এরকম পাবা না যে আচ্ছা এক্সট্রা সিলেবাসের অনুশীলনীর কেমিস্ট্রিতে কতগুলো এক্সট্রা চ্যাপ্টার আছে বলো, কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়ন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তাই না? তো এই সবগুলোর এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টারের অনুশীলনীর উপর একটা এক্সাম। আবার দেখো বায়োলজির কতগুলো এক্সট্রা চ্যাপ্টার আছে, অনেকগুলা, তাই না? 7টা 7টা 14টা বাদে 10টাই হচ্ছে এক্সট্রা সিলেবাসের চ্যাপ্টার। এখানে অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন কম, সেই প্রশ্নগুলোর উপর একটা পরীক্ষা। একইভাবে ফিজিক্স অনুশীলনীর প্রশ্নগুলোর উপর পরীক্ষা, কোনগুলো এক্সট্রা সিলেবাসের উপর। এই পরীক্ষাগুলো দেওয়ার পর এক্সট্রা সিলেবাস থেকে আর কিছু বাকি থাকে, তোমাকে একা একা যদি এটাকে ফলো করতে বলি, তোমার দেখবা আসতেছে না ভেতর থেকে, তুমি দেখবা ফলো করতে পারতেছো না। কিন্তু কালকে যখন তোমাকে অ্যাচিভে গিয়ে পরীক্ষা দিতে হবে, তোমার নাম্বার যখন তোমার বাবা মার কাছে তোমার কাছে মেসেজ যাবে, তখন এটা তোমার একটা প্রেস্টিজ ইস্যু, তখন এটা তোমার ভালো মতনে পড়তে হবে। আর এই ধাক্কা দিয়েই আমরা তোমাদের এক্সট্রা সিলেবাসটাকে ক্লিয়ার করে ফেলতে চাচ্ছি। এবং এরপরে যেটা আসলে কিন্তু একটা মেগা এক্সাম হবে। ঠিক আছে? এবং এই মেগা এক্সামে স্পেশাল প্রাইজ মানিও থাকবে এবং তারপরে কিন্তু সবার সাথে একসাথে মেডিকেল ফেজ স্টার্ট হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যে এই মেডিকেল ফেজ যখন স্টার্ট হবে তখন কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ আছে, আরটিডিসি অনলাইন ব্যাচ আছে, সেই ব্যাচের সাথে মিলায়ে অফলাইন এক্সামের রুটিন দেওয়া হবে। যার কারণে তুমি অনলাইনে আমাদের যে ক্লাসগুলো করতেছো, সেই ক্লাসগুলোর সাথে মিলায়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তোমার অনলাইন কোচিং এ এক রুটিন, অফলাইন কোচিং এ এক রুটিন, এই ঝামেলা থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এর আগেও আমরা এরকম দেখছি, একটাই প্রশ্ন, ভাই আমি তো অনলাইন এক জায়গায় পড়ি, অফলাইন এক জায়গায় পড়ি, তাহলে এখন আমি কেমনে এগুলো মেনটেন করব? মেনটেন করার উপায় হচ্ছে এবার আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের জন্য কাজটা সহজ করার চেষ্টা করতেছি। এবং আরেকটা জিনিস আমি বলবো, এই 2 রুটিনে পরীক্ষা দেওয়া জিনিসটা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কোনোটাই ঠিক মতো পড়া যায় না, হয়তো সকালে একটার জন্য পড়তেছো, বিকালে একটার জন্য পড়তেছো, এবং আলটিমেটলি তুমি একটা বিপজ্জনক অবস্থা তৈরি করতেছো, কোনোটাই ভালো মতো পড়া হচ্ছে না। এই ব্যাপারটা থেকে বের আসার জন্য এই যে হাইব্রিড মডেল যেটা আমরা নিয়ে এসেছি, এটা তোমাদের জন্য বেস্ট হবে বলে আমি বিশ্বাস করি। তোমরা জানো যে আমাদের ক্লাস, এটা আমি আমার কথা নাই বলে আমার বন্ধুদের কথা যদি বলি, যে বাংলাদেশের সেরা ক্লাস হয় আরটিডিএস, তোমরা সবাই জানো। এটারই যে অফলাইনে আমরা এক্সাম, সেই রুটিনেই কিন্তু আমরা
অফলাইনে এক্সামটা নিব, যার কারণে এটা তোমাদের জন্য একটা সেরা ব্যাপার হতে পারে। তবে এই মেডিকেল ফেজ শুরু হওয়ার আগেই তোমাদের শর্ট সিলেবাসের যে পুরো প্রস্তুতি সেটা নিয়ে আমরা তোমাদেরকে হেল্প করবো। এবং প্রত্যেকটা যে এক্সাম হবে, এক্সামের কিন্তু কি থাকবে জানো, প্রত্যেকটা এক্সামের কিন্তু লাইভ সলভ, মানে লাইভ না, মানে রেকর্ডেড সলভ ক্লাস থাকবে প্রত্যেকটা এক্সামের। তোমার কোনোটা সমস্যা থাকলে তুমি আমাদের সলভ ক্লাস দেখে সেটা জেনে নিতে পারবা। এবং আমি বলবো, এবং আমাদের সাথে যে কানেকশান সেটা আমি বলবো, তোমরা যারা আমাদের অনলাইনে দেখছো বা আসো তোমরা জানো যে আমাদের এমনকি ফ্রি গ্রুপও আছে। ফ্রি গ্রুপেও কিন্তু আমরা সেকেন্ড টাইম মেডিকেল সাপোর্ট না, আমাদের একটা ফ্রি গ্রুপ আছে, ফ্রি গ্রুপেও কিন্তু আমরা এক্সাম নেই। আর এটা তো আমাদের পেইড প্রোগ্রাম। এখানে আমাদের যে সাপোর্ট, মাইনুল ভাই তোমাদেরকে সরাসরি গাইডলাইন দিবেন। এবং রিজভি ভাই অলরেডি আমাকে বলতেছে যে ভাই অলরেডি ব্রাঞ্চগুলোতে, যে 14টা ব্রাঞ্চ তোমরা জানো, 14টা ব্রাঞ্চে যে তোমাদের সাথে কথা বলবে মাঝে মাঝেই। এবং এই যে গাইডলাইন শূন্যতা যেটা তুমি মনে করো, বা এই যে তোমাকে শাসন করার মতো বড় ভাইয়ের যে অভাব, সেইটা একদম পূরণ হয়ে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের রুটিন। আমরা এখন হচ্ছে ছায়ার কাছে যাব। ভাই সব কি রেডি? আচ্ছা, তাহলে আমরা রুটিনটা কিন্তু মোটামুটি দেখে ফেললাম। আর আরেকটা জিনিস আমি একটু বলি। সাদিক, ওকে, তোকে আমি আমাকে বোধহয় দেখা যাচ্ছে স্ক্রিনে। আচ্ছা, আমরা আমি কি ছায়ার, আচ্ছা আমরা এখন হচ্ছে ছায়ার কাছে যাচ্ছি। ছায়ার একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই যে আমাদের গত বছরে আমাদের যে মেডিকেল ব্যাচ আছে সেই ব্যাচ থেকে সেরা রেজাল্ট, সেকেন্ড টাইমারদের সেরা রেজাল্ট কিন্তু ছায়া। আমরা ছায়ার দিকে যাচ্ছি। স্ক্রিনে কি ছায়াকে দেখা যাচ্ছে এখন? একটু এই যে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ট্রানজিশন করে ছায়ার কাছে চলে যাচ্ছি। আসসালামু হ্যাঁ। আলাইকুম, আবারও সালাম দিচ্ছি। এইটা এই লাইভেরই অংশ। তোমরা যারা ছিলা তাদের জন্য একটা খুব অ্যাট্রাকটিভ অংশ, কারণ যে গতবার এত ভালো রেজাল্ট করেছে, যার মতো রেজাল্ট তুমি পুনরাবৃত্তি করতে চাইবে তোমার জীবনে, সেই ছায়া আমাদের সাথে আছে। তো ছায়া গতবার 33তম হয়েছে জানোই। আমরা ওর কাছ থেকে শুনবো ওর যে সেকেন্ড টাইমের জার্নিটা, সেটা সংক্ষিপ্ত করে শুনবো, ওর স্ট্রাগল এবং ফার্স্ট টাইমে চান্স না হওয়ার পরে ওর কষ্ট, এবং তারপর ওর যে প্রিপারেশন নেওয়া, সবকিছু ছায়া নিজের মতো করে বলতে পারো। আসসালামু আলাইকুম, আমি সুমন সাইকান মারোয়া। এবার 24-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় 33তম স্থান অর্জন করে ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু সেকেন্ড টাইম, তাই মানে মেডিকেলে পুরো জার্নিটা আমার জন্য কখনোই সহজ ছিল না। তো শুরুতে যখন সামান্য নাম্বারের জন্য আমি ঝরে পড়ি, তখন খুব খারাপ লাগে যে একটুর জন্য পেলাম না। এতদিন ধরে ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত ছিলাম, হঠাৎ করে এভাবে সবার মাঝে ঝরে যাওয়াটা কেমন জানি লাগছিল, কান্না আসছিল, কান্না করছি। বাট এরপরেই আমি সিদ্ধান্ত নিই যে আমার সেকেন্ড টাইম দিব। কারণ এর আগেও অনেকবার দেখছি যে কি সেকেন্ড টাইম দিয়েই ঢাকা মেডিকেল আসছে। এবং আমি আরটিডিএস এর সাথে এর আগে পরিচিত ছিলাম, কিন্তু ফার্স্ট টাইম আমি ছিলাম না আরটিডিএস এর সাথে। তো তখন আমার আপু আমাকে দেখাচ্ছিল যে কি আরটিডিএস এ মাইনুল ভাই আছে যে 10ম স্থান অধিকার করছে। তারপর হচ্ছে কি রেজাল্টের দিনে আমার ভাই আমাকে একটা লাইভে দেখাইছিল যে কি এরকম এরকম আরটিডিএস লাইভ হচ্ছে, তুমি হচ্ছে কি আরটিডিএস এ ভর্তি হো। তখন হচ্ছে কি ভাই বলছিল যে 10ম হতে পারে, তুমি কেন হতে পারবে না, তুমি ঢাকা মেডিকেলে আসবে, তুমি পড়া শুরু করো। তো ওভাবে হচ্ছে কি এরপর আরটিডিএস এর সাথে যুক্ত হওয়া, এটা আমি একটা রহমত বলবো যে ভালো একটা সঙ্গ পাইছিলাম। কারণ সেকেন্ড টাইম জার্নিতে শুধু নিজে পড়লে হয় না, ভালো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে হয়, যেটা আল্লাহ আমাকে দিছে। এটার জন্য অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। এরপর হচ্ছে কি সেকেন্ড টাইম জার্নিটা এমন যে কি নিজে আমি যতটা পড়তেছি তার চেয়ে বেশি হচ্ছে কি আমাকে এটা মনে উপর রাখতে হবে যে আমি শেষ অবধি টিকে থাকবো। আমরা অনেক সময় মাঝখানে জড়ে পড়ি যে এতটুকু পরে আসলাম, মনে হয় আবার টিকবো না, 5 নাম্বার কাটবে, 3 নাম্বার কাটবে, কেমন একটা হতাশার মধ্যে থাকে। কিন্তু আমি এটা কখনো রাখিনি। হ্যাঁ, অনেক সময় মনে হয়েছে যে কি মনে হয় আসবো না, তারপর ভাবছি, কিন্তু এরপরে আবার শুরু করছি নিজের মতো করে যে আমাকে পড়তে হবে, আমাকে ঠিক জায়গায় যেতে হবে। আশেপাশের মানুষ অনেক কিছুই বলছে, আমাকেও বলছে, আমার ফ্যামিলির কাছেও আসছে, বাট ডাজন্ট ম্যাটার। আমি কখনোই কেয়ার করি নাই যে কে কি বললো। কারণ আমি যদি 6 মাস 8 মাস কষ্ট করে আমার রেজাল্ট আবার দেখাইতে পারি, কারণ ওরা নিজেরাই মুখ দেখাইতে পারবে না। এটা এখন আমার কাছে তখন পয়েন্ট ছিল। আমি সবসময় এরকম ছিলাম যে কি যারা আমাকে কথা বলছে এদেরকে আমি অ্যান্সার দিয়ে তারপর ওখানে পুলিশ স্টপ টানবো, এর আগে কখনোই না। তো যেটা সবসময় সেকেন্ড টাইমারদের মধ্যে রাখতে হয়, শুরু থেকে ডেডিকেটলি পড়তে হয়, একটা ভালো গাইডলাইনে থাকতে হয়, যেটা আমি আরটিডিএস এর সাথে থাকার কারণে পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। মাইনুল ভাই সবসময় 15 দিন 1 সপ্তাহ পর দেখা যেত কি আমাদের জন্য গাইডলাইন সেশন নিত, যার কারণে দেখা যায় আমার মনোবলটা সবসময় ভালোই থাকতো। পুরো জার্নিটা সেকেন্ড টাইমের একদম আমার
তো মার্চ থেকে শুরু হয়। তো মার্চ থেকে একেবারে আমার জানুয়ারি অবধি পর্যন্ত আরটিডিএস এর সাথে থাকাই দেখা যায় যে আমার পড়ার কনসেপ্ট ক্লিয়ার, তারপর প্র্যাকটিস, এক্সাম এবং মনোবলের যে বিষয়টা সবগুলো একদম সেকেন্ড টাইম থেকে যেটা স্টেপ ওয়াইজ সবগুলোই লাগে আমার সবটাই আমি আরটিডিএস থেকে পাইছিলাম। যার কারণে হচ্ছে কি আমার আমার সেকেন্ড টাইম জার্নিটা অনেক স্মুথ হয়েছিল। আর এক্সামের বিষয়টা যদি বলি তাহলে হচ্ছে কি দেখা যাচ্ছে আমি অনলাইনে প্রচুর এক্সাম দিছি, মানে আরটিডিএস এর যে ডেইলি এক্সাম হইতো ওখানে সবসময় যে মার্ক ভালো আসতো এরকম না, মানে 50-এ কখনো আমার এরকম হয়েছে যে 25-এ আসছে মার্ক ভাইয়া, বাট আমি কখনো মানে 25 আসছে কারণ আমি বসে থাকবো এটা কখনোই ভাবিনি। বাকি যে 25টা ভুল হয়েছে আমি ওই টপিকগুলো আগে ক্লিয়ার করছি, যার কারণে দেখা যাচ্ছে আমার টপিকগুলো সব ক্লিয়ার হয়ে গেছে। এবং এক্সামে এরকম ছিল যে কি মানে এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন দিত বাইরা সবসময়, তো ওইগুলো ক্লিয়ার করতে গিয়ে দেখা গেলো যে আমার এক্সট্রা রাইটারের যে প্রশ্নগুলো পড়তে হয়, পড়াগুলো যে পড়তেগুলো ডেইলি পড়া হয়ে যেত। যার কারণে একটা যে বোঝা থাকে মানে এক্সট্রা রাইটার বাপুর কেমনে পড়বে, এখন আমাকে অনেকে কল দেয় যখন আরটিডিএস এর মেন্টর আছে ওখান থেকে আমাকে অনেক আপু এক্সট্রা রাইটারগুলো আমি কেমনে পড়বো। তো ওখানে আমি বলি যে কি ডেইলি যে বাইরা যে পড়া দেয় ওটার সাথে যেন পড়ে নেওয়া হয়, তাহলে হচ্ছে কার ব্যাসাটা যেটা আমি নিজে করছিলাম। তো ওই যে এক্সট্রা রাইটারে প্রশ্ন দেওয়া আমার এটা অনেক সুবিধা হয়েছে যে কি ডেইলি আমার পড়াটা শেষ হয়ে যেত এবং পড়াটা এমনভাবে দিত যার কারণে দেখা যাচ্ছে কি আমার আজকে মানে অবহেলা করার মতো বা হাবিজাবি টাইম ওয়েস্ট করার মতো কোনো কিছু থাকতো না। আমি ডেইলি পড়াটা শেষ করে এক্সামটা দিতাম, ব্যাস এতটুকুই। আর শুরু থেকে যে বায়াতের গাইডলাইন, কনসেপ্ট ক্লিয়ার, এক্সাম সবগুলো যেহেতু আমার জন্য ইজি ছিল, যার কারণে দেখা যাচ্ছে একদম সেকেন্ড টাইমার থেকে যতটুকু কষ্ট হয় মানে যারা কোনো একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকে না তাদের জন্য ততটুকু করতে হয়, আমার ক্ষেত্রে আরেকটু ইজি হয়েছে আলহামদুলিল্লাহ এটার জন্য। এবং আবার ধন্যবাদ আর ডিএসকে এবং বিশেষ করে মাইনুল ভাইকে, কারণ হচ্ছে সবসময় সেকেন্ড টাইমারদের সাথে মানে একটা সহযোদ্ধার মতোই ছিল যে কি তোমরা পারবা, কেন পারবা, আমি 10 হলো তোমরা কেন 10 হতো না। ভাইয়া এটা বলতো যে কি নাম্বার কম আসলে আমি 32 পাইছিলাম 100 নাম্বার, তাহলে তোমরা কেন 25-50-এর মধ্যে 40 পেয়ে হতাশ হয়ে যাও, 35 হয়ে হতাশ হয়ে যাও। তো ওখান থেকেই সবসময় স্ট্রং থাকতাম ভাইয়া। ছায়া অনেক সুন্দর করে গুছিয়ে অনেকগুলো কথা একবারে বলে ফেলছে। আমি কয়েকটা ব্যাপার মেনশন করি ছায়ার ব্যাপারে। ছায়ার সাথে আমার অনেকবার কথা হয়েছে। আমাদের সেকেন্ড টাইম ব্যাচ যখন লঞ্চ হলো, মানে ওদের সময় গত বছর, প্রথম 10 জন স্টুডেন্টের মধ্যে ছায়া একজন ছিল। মানে প্রথমেই ও ভর্তি হয়ে গেছে। মানে আমাদের ব্যাচ যেদিন লঞ্চ হয়েছে ওই দিন বা তার পরদিনই বোধহয় ও যুক্ত হয়ে গেছে। বুঝছো? এবং লাস্টে ও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, এক্সট্রা ইনফরমেশন। তুমি যে একজন সেকেন্ড টাইমার, তোমার আসলে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। এখন আর কোনো রিস্ক নেওয়ার সুযোগ নাই। তোমার প্রিপারেশন হবে একদম মানে 100 অন 100, কিচ্ছু বাদ দিব না। এবং এক্সট্রা ইনফরমেশন পড়ার জন্য কিন্তু তোমাকে এক্সট্রা রাইটারদের বই কিনতে হবে না। আমরা কিন্তু অলরেডি একটা বই প্রিপেয়ার করেছি, এক্সট্রা ইনফো হ্যাক নামে। ওই বইটাতে কিন্তু এক্সট্রা রাইটারদের তথ্যগুলো আলাদা করে তোলা আছে, শুধু এক্সট্রা তথ্যগুলাই তোলা আছে। তো ছায়া যেটা বললো ওর সাজেশনটা একটু মাইনো। তুমি ডেইলি যেই এক্সামটার জন্য পড়বা ওইটার এক্সট্রা ইনফোটাও একটু কষ্ট করে দেখে ফেলবা। ওইটার জন্য 20 মিনিট সময় রাখলেই হয়ে যায়, হয় না ছায়া? 20 মিনিটেই কয়েকটা পেজ, 3-4টা পেজ উল্টায় দেখে ফেললা, চ্যাপ্টারটার কিন্তু এক্সট্রা তথ্যগুলো সহ পড়া হয়ে গেল। প্রত্যেক বছরই কিন্তু 4টা 5টা 6টা প্রশ্ন এক্সট্রা রাইটার থেকে আসে, ওইটাও যেন আমরা মিস না করি। ছায়া, তোমার কাছে একটু শুনবো। তুমি তো বলছো আমাদের ডেইলি এক্সাম গুলো দিতা, মাঝে মধ্যে কি মিস দিতা নাকি অলমোস্ট সব পরীক্ষাগুলো দিতা? তোমার মানে এক্সামের রেগুলারিটি নিয়ে তোমার কোনো সাজেশন বা তুমি কেমন করতা এটা যদি বলো। আমি আমার জানা মতে আমি অলমোস্ট এক্সামে দিছি, কখনো দেখা গেছে কি এক্সাম আর লাইভ হইতে পারে নাই, তারপরে আমি চেষ্টা করছি যে পরের দিন যাতে অন্তত আর্কাইভ এক্সাম যে থাকে ওখান থেকে অন্তত দিয়ে দিই, কিন্তু আমি কোনোভাবে এক্সাম মিস দিই না, কারণ আমি জানি যে এক্সাম মিস দেওয়া মানে অন্যদের থেকে 1 নম্বর 2 নম্বর হলে যতটা এক্সাম মিস ততটা পেছনে যাওয়া। এক্স্যাক্টলি। ওকে। যখন তুমি পরীক্ষা দিচ্ছ তখন কি আসলে তোমার মানে আমাদের কাছে তুমি পড়েছো, ক্লাস করেছো, পরীক্ষা দিয়েছো, তো পরীক্ষার সময় আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল পরীক্ষার হলে সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিচ্ছ? এবং আমাদের পড়ানো থেকে কোনো জিনিস কি চলে আসছে কিনা এরকম পরীক্ষাতে? মেইনলি ভাইয়া পরীক্ষার হলে আমি খুব শান্ত মাথায় ছিলাম, যার কারণে হচ্ছে কি আমার খুব স্মুথলি গেছে। এরপর যখন আমি আস্তে আস্তে প্রশ্নগুলো সলভ করতে গেছি তখন অনুভব হয়েছে যে কি যে এই লাইনটা তো ভাইয়া বলছে যে কি বাচ্চারা এটা পরীক্ষা আসবে, না পড়লে কিন্তু চান্স মিস এরকম। তো ভাইয়া বলে দিত যে কি এই টপিক থেকে এরকম আসছে, মানে যে ভাইয়ারা এই টপিকগুলো ধরাই দিছে বা এই লাইন থেকে ইম্পর্টেন্ট বলে দিছে ওই লাইন থেকে আমার প্রশ্ন আসছে, বিশেষ করে বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ওইগুলোতে। তারপর হচ্ছে কি এক্সাম হলে একটা বেশি আমি স্মুথ ফিল করছি এটার জন্য যে আমি যে ডেলি এক্সাম দিতাম বেশি বেশি, যার কারণে হচ্ছে কি আমার আরটিডিএস এক্সামগুলো দেখা যেত কি মেডিকেল স্ট্যান্ডার্ড। তো আমার মেইন পরীক্ষা গিয়ে এটা ফিল হয় না যে আমি অদ্ভুত রকমের প্রশ্ন পরীক্ষা দিতেছি, যার কারণে আমার ব্রেনে যে একটা এক্সট্রা প্রেশার পড়ে যে অদ্ভুত প্রশ্ন আসছে বা আমি এতদিন পরীক্ষা দিচ্ছি এর সাথে কোনো মিল নাই, ওরকম ওটা আমার ফিল হয় না, অনেক স্মুথ গেছে আলহামদুলিল্লাহ।
ওকে, এটা জিজ্ঞেস করার পেছনে বড় কারণ হচ্ছে তোমরা অনেকেই ভাবো যে মেডিকেল ভর্তি পরীক্ষায় না জানি কি প্রশ্ন আসবে। অলরেডি একটা পরীক্ষা দিয়ে আসছো, সেইবার হয়তোবা প্রিপারেশনটা তোমার ওইরকম জুৎসই নাও থাকতে পারে, কিন্তু একটা স্ট্রং প্রিপারেশন যদি ছায়ার মতো নাও, তাহলে পরীক্ষার হলে গিয়ে প্রশ্নগুলোকে এলিয়ান টাইপের লাগবে না, মনে হবে এগুলো বই থেকেই করে, এগুলো পড়া থেকেই আসছে। বুঝতে পেরেছো? স্ট্যান্ডার্ড এক্সামে পরীক্ষা দেওয়ার এটাই সব থেকে মানে সবচেয়ে বড় সুবিধা আমি বলবো। তো ছায়া, তোমাকে ধন্যবাদ। জুনিয়রদের জন্য ছোট্ট কথায় 2টা পরামর্শ তুমি যদি দিতে চাও, হ্যাঁ সেটা দিতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার সময় যদি আরটিডিতে বা আরটিডিএস এ তুমি যদি ওই যে অফলাইনে এক্সাম, মানে আমরা প্রশ্ন করছি অফলাইনে তুমি পরীক্ষা দিতে পারছো, ব্যাপারটা যদি তোমার সাথে ঘটতো জিনিসটাকে তুমি কিভাবে দেখতা? আহ, যদি আমার বেলায় যদি হ্যাঁ আমার বেলায় যদি এটা মানে অফলাইনও দেওয়া যাইতো তাহলে বলতাম যে এটা মানে আমি তো প্রথমে 100% আপনাদের থেকে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা আমার জন্য আরো 100% হইতো, যে আউটস্ট্যান্ডিং একটা প্রিপারেশন হইতো আমার জন্য, আরো স্মুথ যাইতো। এটা বলবো যে অফলাইনে যে ব্যাপারটা ওটা আমার জন্য আরো স্মুথ হইতো। ছোটদের জন্য 2টা উপদেশ, ছোট্ট কথা, আহ, যারা এবার সেকেন্ড টাইম দিবে। রেগুলারিটি মেনটেন করে হচ্ছে কি ডেইলি পড়াটা শেষ করতে হবে এবং কোনোভাবে কনসেপ্ট ক্লিয়ারের মধ্যে গ্যাপ রাখা যাবে না। প্রচুর রিভিশন, এক্সাম, প্র্যাকটিস, এই 4টা যদি বিষয় রাখা যায় তাহলে হচ্ছে কি ওকে দমায় রাখার মতো কারো ক্ষমতা নেই। ও সেই ছায়ার কথাগুলোকে মনে রাখো। ও যেরকম কনসেপ্ট ক্লিয়ার করে পড়েছে, ও কিন্তু একটা ব্যাপার মেনশন করেছে যে 25 পাইছে ও ডেইলি এক্সামে, রাইট? ও ডেইলি এক্সামে 25 পেয়েছে, তো তুমিও তো 25 মানে 50-এ 25 পাইছে, মাইনুল 100-তে 32 পর্যন্ত পাইছে। তো তুমি একদিন কম পাইলে কেন হতাশ হবা? ও বাংলাদেশে সেকেন্ড টাইমের হিসেবে টপ রেজাল্ট করছে, মাইনুল সেকেন্ড টাইমের হিসেবে টপ রেজাল্ট করছে। তো তুমি একটা পরীক্ষায় কম পাইলে যদি হতাশায় ছেড়ে দাও, তাহলে কি হইলো? জিনিসটা হইলো না। আমরা আবার মেইন ফ্রেমে যাব, যেখানে ভাইয়ারা আছেন। ছায়াকে অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ ছায়া। হ্যালো, হ্যাঁ ওকে। তো এখন আমরা একটু ডিস্ট্রিবিউশন দেখবো যে তোমাদের আমরা কতগুলো পরীক্ষা আসলে নিব, এটা যদি আমরা একটু দেখি তাহলে খেয়াল করো অনেক পরীক্ষা। প্রথম কথা হচ্ছে আমরা এটাকে 2টা ফেজে ভাগ করছি, যেটা তোমাদেরকে বলছি। ইগনিশন ফেজ, যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা 25-এ যে এইচএসসি তার আগে হবে তোমাদের পুরো যে শর্টের বাইরের যে চ্যাপ্টারগুলো সেগুলো কভার করায় দেওয়া হবে। এরপরে কি আমাদের টোটাল এক্সামের ডিস্ট্রিবিউশন যদি আমরা বলি, তাহলে ডেইলি এক্সাম 60টা, উইকলি এক্সাম 20টা, এবং পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট সব কিছু থাকতেছে, এবং সব কিছুর কি হোম প্র্যাকটিস। মানে একটা পরীক্ষা তুমি সেন্টারে বসে দিবা, আরেকটা পরীক্ষা তুমি বাসায় বসে দিবা। তবে মেক শিওর তোমাকে সবগুলো পরীক্ষা দিতে হবে। যত বেশি পরীক্ষা দিবা তত বেশি প্রশ্নের সাথে পরিচিত হবা। টোটাল তুমি যদি দেখো প্রত্যেকটা ডেইলি এক্সামে 50 তুমি ব্রাঞ্চে বসে পরীক্ষা দিবা, আর 50 হচ্ছে তুমি বাসায় বসে আবার পরীক্ষা দিতে হবে। এবং উইকলি, তারপরে পেপার সার্ভে, এগুলো সব হচ্ছে 100 এবং মেডিকেল স্ট্যান্ডার্ডের থাকবে। ওকে, এবং একটা জিনিস তুমি খেয়াল করো, টোটাল এক্সাম কত? 174। তুমি যদি চিন্তা করো যে প্রত্যেকটার সাথে তুমি যদি 100 দিয়ে গুণ করো, তাহলে কত হাজার প্রশ্ন হয়? 17,000 প্রশ্ন তুমি পরীক্ষা দিচ্ছ। শুধু এখানেই শেষ না, আমাদের যে বই আছে অফলাইন, একটু ধর এটা, এই যে বইটা আছে, এই বইটা মূলত আমরা বানাইছিলাম হচ্ছে আমাদের যারা অনলাইন স্টুডেন্ট ছিল তারা যাতে অফলাইনে পরীক্ষা দিতে পারে বাসায় বসে। কারণ তোমাদের নিয়ে তো আমরা সবসময় ভাবি কিভাবে আরো ভালো করা যায়, সেই জন্য এটা বানানো। তো এটা হচ্ছে তোমরা আসলে বোনাস হিসাবে পাচ্ছ। এর সাথে আরো 50টা প্রশ্ন অ্যাড হচ্ছে। বুঝতে পারছো তাহলে কত পরিমাণে এক্সাম তোমরা দিতে পারছো? 200+, 210+। এগুলো সংখ্যা দিয়ে কিছু হবে না অন্তত। আসলে সংখ্যা দিয়ে কোনো লাভ নাই। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে এক্সামের কোয়ালিটি হবে অসাধারণ। পরীক্ষা দিতে দিতে মূল পরীক্ষার দিন তোমার মনে হবে যে আজকে আমি কি দিচ্ছি, আমি আজকে মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি, সহজ হিসাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই হচ্ছে ডিস্ট্রিবিউশন। আমি যদি একটু এরপরে দেখি, আচ্ছা এখানে একটা স্পেশাল ঘোষণা আছে, এই ঘোষণাটা রিজভি তুই ওকে, দে। বেসিক্যালি স্টুডেন্টস এটার এখনো পোস্ট দেই নাই, একটু হিন্ট দিয়েছি। সেকেন্ড টাইমার তোমরা যারা শুনছো আমাকে, আগামী 4 তারিখ শুক্রবার অ্যাচিভের সব ব্রাঞ্চে আমরা একটা পরীক্ষা নিতে যাচ্ছি, যেটা ডিটেলস পোস্ট খুব দ্রুত চলে আসবে। চোখ রাখবা আমার পেজে বা অ্যাচিভের পেজগুলোতে, চোখ রাখবা। যেখানে আমরা মোট, এখানে যদিও কত লিখা, আচ্ছা সব বোধহয় লিখা নাই, 22,000 টাকার মেধাবৃত্তি না সরি, প্রাইজ মানি। ঠিক আছে, মানে টাকা পয়সা জিতে নেওয়ার মতো আনন্দ কিন্তু কিছু নাই। আমার এখনো মনে পড়ে আমি যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং করছি, তখন আমি যে কোচিং এ পরীক্ষা দিতাম সেখানে প্রাইজ মানি ছিল। এবং একবার যখন আমাকে টাকার নেশা পেয়ে ফেললো, যেখানে পরীক্ষা দিয়ে প্রাইজ মানি পাওয়া যায়, তখন আমাকে আর কেউ দমাইতে পারে নাই। আমি ওইখানে যত টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম তার থেকে বেশি টাকা আমি প্রাইজ মানি পেয়েছি। অ্যাচিভে কিন্তু সেই সুযোগটা থাকতেছে, ইভেন ভর্তি হওয়ার আগেই সেই সুযোগটা থাকতেছে। তো আমরা 22,000 টাকার প্রাইজ মানি দিব এই মেগা এক্সামের উপর। এইটার এইটার মানে টাইমিং, অ্যাপ্রক্সিমেট টাইমিং হচ্ছে শুক্রবার 4 তারিখ, 4ই জুলাই
বিকেল 3টায় স্টিল আমরা কনফার্ম করব, তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সিলেবাসটা একটু দেখে রাখো। বায়োলজি থেকে 6টা চ্যাপ্টার, ফিজিক্স থেকে 5টা চ্যাপ্টার, কেমিস্ট্রি থেকে 3টা চ্যাপ্টার, বুঝছো? আর জিকে বাংলাদেশ বিষয় বলি, ইংলিশের হচ্ছে পার্সন স্পিচ, কারেকশন, ট্রান্সফরমেশন। এটা আরো গুছায় পোস্ট দিব, সেখান থেকেও দেখে নিতে পারবা। জাস্ট গেট রেডি, হাতে 1 সপ্তাহ সময়, সামনে 22,000 টাকার হাতছানি, গেট রেডি। 22,000 টাকা তুমিই জিতে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, যে পেজটা আছে ডক্টর রিজভী তৌহিদ এবং এসিএস এর যে পেজ আছে, এই পেজ থেকে আমরা এটার যে রেজিস্ট্রেশনের যে লিংক, রেজিস্ট্রেশন করতে হবে। ফর্মের লিংক সেটা দিয়ে দিব। তোমরা সবাই সুন্দর করে পূরণ করে রাখবা এবং ওই ফর্মের মধ্যেই কিন্তু সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন সব সুন্দর মতো দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নাই। তবে পরীক্ষাটা সামনে শুক্রবার, অ্যাচিভের সবগুলা ব্রাঞ্চ। এখন তোমাদের প্রশ্ন, ভাই অ্যাচিভের ব্রাঞ্চগুলো কই? এটাই আজকের লাইভের সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, ভাই অ্যাচিভের ব্রাঞ্চগুলো আসলে কই? এইটা একটু যদি আমি একটু দেখাই। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকগুলো আছে, তোমরা এতগুলো রিলেট নাও করতে পারো, তো আমি একটু বলি। উপর থেকে শুরু করি, একদম উপরে বাংলাদেশের উপরে ম্যাপটা হচ্ছে- পড়া হয়ে যাবে। হ্যাঁ, শেখ বাংলাদেশের সাদি মোহাম্মদ map। ছিল এখানে হ্যাঁ, জিকে। সবচেয়ে উপরে হচ্ছে রংপুর, তারপরে এদিকে দেখতেছি রাজশাহী, এদিকে দেখতেছি ময়মনসিংহ, তারপরে সিলেট, আমার বাড়ি বগুড়া, তোমরা যারা বগুড়া তাদের সাথে আমার স্পেশালি দেখা হয়ে যাবে আশা করতেছি। কুষ্টিয়া, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা। ভাই ঢাকার কি? ঢাকার হচ্ছে 4টা জায়গায় তোমরা জানো, ফার্মগেট, মতিঝিল, মিরপুর এবং উত্তরা। ফার্মগেট, মতিঝিল, মিরপুর এবং উত্তরা সবগুলা ব্রাঞ্চে একসাথে একই সময়ে একটা দুর্দান্ত কম্পিটিটিভ এক্সাম হবে। কবে? নেক্সট শুক্রবারে। তোমরা সবাই এই পরীক্ষাটা দিবা। ডক্টর রিজভী তৌহিদ পেজ এবং এসিএস এর যে পেজ, সেই পেজে কিন্তু আমরা এটা পোস্ট করে দেব। এই যে লিংক, রেজিস্ট্রেশন লিংক, সেই রেজিস্ট্রেশন লিংক অবশ্যই পূরণ করে তোমরা রেজিস্টার করে রাখবা, ওকে? এবং প্রশ্নটা আমরা 4 জন মিলেই বানাবো এই পরীক্ষার। সো হাড্ডাহাড্ডি একটা প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যেহেতু, টাকা পয়সার ব্যাপার যেহেতু আছে, আমরা অবশ্যই যে টপ তাকেই খুঁজে বের করব। এবং আরেকটা কথা, এই পরীক্ষা দিতে কোনো টাকা পয়সা লাগবে না। সো পরীক্ষা দিতে আসো, একটা এক্সপেরিয়েন্স নাও, দারুণ একটা ব্যাপার হবে, এটুক গ্যারান্টি, ওকে? সব ব্রাঞ্চগুলো তো দেখে ফেললা, 14টা ব্রাঞ্চ আছে। তোমার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে পরীক্ষাটা দিবা। এবং আমাদের আজকের কথা থেকে যা কিছু কনফিউশন থাকবে তোমার, যে ভাই এটা বুঝতে পারি নাই, বা ভাই বইগুলা দেখতে চাই, বই তো পরীক্ষায় ধরো ভর্তি হওয়ার আগে তো তুমি বই দেখতে চাইলে অনলাইনে সুযোগ নেই, তুমি অফলাইন ব্রাঞ্চ ভিজিট করে বইগুলো দেখতে পারবা এবং ব্রাঞ্চ ইনচার্জ যিনি থাকেন ভাইয়ের সাথে কথা বলে আরো ডিটেলসে সবকিছু বুঝে নিতে পারবা। আচ্ছা, এখন আমি একটু সাকিব এবং অপার ভাইকে যদি পাই। আমরা ভাইরা আস্তে আস্তে আমি একটা জিনিস একটু বলে দিই। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো ভাই বগুড়ার ব্রাঞ্চটা কই? এখন এটার জন্য তুমি যেটা করবা, গুগল ম্যাপে যাবা, যায় অ্যাচিভ বগুড়া লেখে সার্চ দিলেই চলে আসবে। ভাই আসবে তো? আসবে, এটুক ভাই বলে দিছে, তার মানে আসবে, কোনো সমস্যা নেই। অ্যাচিভ বগুড়া লেখে সার্চ দিবা, অ্যাচিভ বানানটা ঠিক লিখবা, ভুল করা যাবে না। ঠিক আছে, এটা না, খেয়াল রেখো। এটা ঠিক আসলে। তো আমরা এই যে তোমাদের জন্য এতগুলো এক্সাম, মানে অগণিত এক্সাম বলা যায়, যেখানে আমরা 174টা হিসাব দেখিয়েছি, এটা আসলে অলমোস্ট ডাবল আপ, কারণ একটা সেট তোমাদের বাসায় দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে তোমাদের এখানে আলাদা করে 50 সেট প্রশ্ন এই অফলাইন মডেল টেস্ট বইতে থাকছে। মানে তুমি কত প্র্যাকটিস করবা? 224, তুমি কত প্র্যাকটিস করবা? 22,000 প্রশ্ন, 22,000। আরো জিকে ইংলিশের জন্য আরো 10 সেট মডেল টেস্ট আছে। তুমি যত প্র্যাকটিস করতে চাও, আমরা তোমাদেরকে কোয়ালিটিফুল সেই প্রশ্নের যোগান দিচ্ছি। 23,000। তুমি মেক শিওর করো তুমি যেন থেমে না যাও, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনি তো আমাদের লাইফটা মোটামুটি শুনলেন। এত এক্সাম নিচ্ছি আমরা ওদের জন্য মানে টপ নচ কোয়ালিটির, একদম মানে প্রিন্টিং কোয়ালিটি থেকে শুরু করে কাগজ কোয়ালিটি থেকে কন্টেন্ট কোয়ালিটি, বইগুলো একদম জাস্ট অস্থির। সবকিছু মিলিয়ে এই যে এটা আমরা স্টুডেন্টদের কাছে অফার করছি। আপনার সাথে ওইভাবে কথা হয় না ভাই, সাকিবের সাথে আমার বারবার কথা হয়েছে। ওরা যদি চেক আউট করে কোনোভাবে, মানে তোমরা গুগলে সার্চ করলেই পাবা যে অ্যাচিভ সেকেন্ড টাইম মেডিকেল এক্সাম ব্যাচ, সার্চ করলে চলে আসবে। তুমি একটা ব্যাপার খেয়াল করে দেখবা, ফার্স্ট টাইমার থেকে সেকেন্ড টাইমের কোর্স ফি কিন্তু 1,000 টাকা কম। তুমি যদি মনে করো যে তোমার জন্য খরচ কম হচ্ছে অ্যাচিভের, তাহলে একদম ভুল কথা। এইটার পেছনে ক্রেডিট আসলে ভাইদের, বা তোমরা আসলে কাদের ক্রেডিট দিবা? আমাদের ক্রেডিট দিবা। আমাদের অনলাইন ব্যাচেও ভাই আমরা সেকেন্ড টাইমারদের পেমেন্ট ফার্স্ট টাইম থেকে কম রাখি। এইখানেও আমরা সেটা করার চেষ্টা করেছি। ভাই আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই যে এখানে যে পেমেন্টটা আমরা স্টুডেন্টদের কাছ থেকে রাখছি, এটা কি জাস্টিফাইড কিনা? বা আমাদের তো আসলে আমরা যেহেতু অপারেশনগুলো চালাই, একটা স্টুডেন্টের পেছনে কি পরিমাণ খরচ করতে হয় এটা তো আসলে আমরা বুঝতে পারি, ওরা দেখতে পারে না। তো আপনার কাছে কি মনে হয় ভাই, একজন স্টুডেন্টের জন্য এই এতগুলো এক্সাম সাথে বই, মানে কমপ্লিট একটা কম্বো বা প্যাকেজ বলা যায়, সেকেন্ড টাইম আর একজন স্টুডেন্টের জন্য এটা কত টাকার মধ্যে আমরা ম্যানেজ করতে পারলে ভালো হয় বলে আপনার মনে হয়? প্রাইস কি অ্যানাউন্স করে দিচ্ছেন? না করি নাই ভাই, আপনার। আচ্ছা, তো সত্য কথা যেটা, যদি তোমরা প্রত্যেকটা পরীক্ষায় অ্যাটেন্ড করো এবং ইনশাল্লাহ চান্স পাও, সেলিব্রেশন প্রোগ্রাম পর্যন্ত আসো, তাহলে অ্যাকচুয়ালি আমাদের লস হয় একটা স্টুডেন্টের জন্য। এটা আমাদের অনলাইনেও হয়, অফলাইনেও হয়, তারপরও আমরা খুশি, আমরা এটাই চাই, এই লসটা আমরা চাই। আমরা চাই যে আমাদের স্টুডেন্টসরা যেন আমাদের থেকে পড়ে ভালো ভালো জায়গায় চান্স পায়।
তো মেডিকেল ব্যাচের ক্ষেত্রে রিজভি যেটা বলতেছিল যে যদি আইডিয়ালি এখানে যদি বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে এখানে তো আমাদের এতটুকু খরচ হচ্ছে, আমাদের কিছু একটা প্রফিট থাকা দরকার, তাহলে সত্যি কথা তুমি অন্যান্য মেডিকেল প্ল্যাটফর্মস আছে, কোচিং সেন্টার্স আছে, সেগুলোর প্রাইসগুলো দেখলেই বুঝতে পারবা প্রাইসটা আসলে কেমন হওয়া উচিত ছিল। এটা কোনোভাবেই 15-20 হাজার টাকার কমে হওয়ার উচিত ছিল, মানে কথা না, 15-20 হাজার এরকম রেঞ্জে হওয়ার কথা। তো আমরা চেষ্টা করছি এটার প্রাইসটা 10,000-এর নিচে নিয়ে আসতে। রিজভি তুমি অ্যানাউন্স করবা কেন প্রাইস? এক্স্যাক্টলি, আমরা একটু দেখাই দিই ওদেরকে যে হ্যাঁ। দুইটা অপশন আছে ওদের জন্য। হ্যাঁ। একটা হচ্ছে বই সহ, অন্তর একটু সাইড দিয়ে তুই প্রকাশ করতে পারিস। আচ্ছা, এখানে আমরা দুইটা ভাবে জিনিসটাকে দেখাইছি। আমি একটু বইগুলো ওদের জন্য ধরি জাস্ট, যে অ্যাকচুয়ালি এখানে একটা বই কম আছে। আচ্ছা, বই হচ্ছে তোমরা যখন যাবা, বিশেষ করে মেয়েরা, তোমরা গার্জিয়ান সহ যাও, তোমরা তো এটা নিয়ে আসতে পারবা না। আজকে আমার নিয়ে আসতে বেশ কষ্ট হয়েছে। ব্যাগটা শক্ত শক্ত ব্যাগ দিতে হবে ভাই, শক্ত ব্যাগ দিতে হবে, তাছাড়া ছিঁড়ে যাবে। তো বই সহ 9,000 এবং বই ছাড়া এটা হচ্ছে 7,000। আমরা আসলে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে তোমাদের জন্য এটা যতটুকু কমানো যায়, সহজ হিসাব, ঠিক আছে? এবং আমরা এই অফলাইনে এই পরীক্ষাগুলো নেওয়ার উদ্দেশ্যই একটা। গত বছর তোমরা যারা মানে আমাদের যারা স্টুডেন্ট যারা চান্স পেয়েছে, ওরা বলছে যে ভাই 2টা রুটিনে পরীক্ষা দিতে অনেক কষ্ট হইতো, আপনারা প্লিজ কিছু একটা করেন। এই প্লিজ কিছু একটা থেকেই আমরা আসলে এত বড় একটা উদ্যোগ নিছি সবাই মিলে একসাথে, যাতে তোমরা দেশের 14টা জায়গায়, এবং সামনে এটা আরও বাড়বে তোমরা যদি দোয়া রাখো, আমরা সবাই মিলে একটা দারুণ এক্সপেরিয়েন্স এই সেন্টারগুলোতে নিব। এবং এই এক্সাম সেন্টার আমি যখন গেছি আসলে আমার প্রথম মনে হয়েছে যে আর এটা তো একটা খুবই সুন্দর জায়গা, এখানে পরীক্ষা দিতে বেশ ভালোই লাগবে, ঠিক আছে? মানে খুবই ফার্নিশড। আমি অ্যাচিভের সেন্টারগুলোতে গেছি, অসাধারণ একটা এক্সপেরিয়েন্স তোমরা পাবা, ঠিক আছে? মানে মূল পরীক্ষাতেও এত সুন্দর মানে রুমে পরীক্ষা তোমরা আসলে দিতে পারবা না, এটা পরিষ্কার। তাও আর কি কয়েকটা পরীক্ষা এসি বন্ধ করে নেওয়া উচিত। কয়েকটা পরীক্ষা এসে বন্ধ করে নেওয়া উচিত আসলে, ঠিক আছে? এত সুন্দর একটা পরিবেশে তোমরা পরীক্ষা দিবা, এবং আমার মনে হয় এবং যারা ব্রাঞ্চে থাকবে তাদেরকেও আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিছি তোমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে। এবং তোমরা যে ব্রাঞ্চ ভিজিট করে তোমরা আমাদের বইগুলোও দেখতে পারবা, বইগুলো এক্সপিরিয়েন্স করতে হবে এর মধ্যে কি কি আছে। আচ্ছা, আমি একটু বলেই দিই, আগামীকাল আমাদের একটা বুক লঞ্চিং লাইভ আছে রিজভি। আগামীকাল রাত 9টায় তোমরা যারা আসো, আগামীকাল রাত 9টায় শুধু বুক লঞ্চিং লাইভ হবে। আসলে এত বই নিয়ে এর আগে কেউ কাজ করে নাই, ঠিক আছে? এই জন্য বইয়ের উপর আলাদা একটা লঞ্চিং লাইভ ছাড়া হচ্ছিল না। এর মধ্যে কি আছে ভাই? আগামীকাল রাত 9টায় একটা বইয়ের উপরে আলাদা একটা লঞ্চিং লাইভ আছে। ডক্টর রিজভি তো যে পেজ আছে এই পেজ থেকে লাইভ হবে। আমি তোমাদেরকে আগে আমন্ত্রণ জানায় রাখলাম। রিজভি, সো আমরা মোটামুটি টার্মিনেশনের দিকে আছি। তো অ্যাচিভের ব্রাঞ্চগুলো আসলে তোমরা জানো। সো সবচেয়ে প্রিয় স্লাইড তোমাদের, অনেকক্ষণ ধরে কথা শুনছো, থ্যাংক ইউ। স্লাইড দেখতে পাচ্ছ। তো আজকের সেশনটা আসলে তোমাদের কেমন ছিল এটা তুমি আমাদের গ্রুপগুলোতে পোস্ট করে জানাইতে পারো যে অ্যাচিভ এবং আরটিডির এই যে এক্সাম ব্যাচ লঞ্চিং লাইভ ছিল, গাইডলাইন লাইভ ছিল, এইটা আসলে আমার জন্য খুব এন্টারটেইনিং ছিল, ইনফরমেটিভ ছিল, এগুলো জানাইতে পারো। এবং তোমাদের কি রিকোয়ারমেন্ট সেটাও আমাদেরকে পোস্ট করে জানাইতে পারো। আর আমার বন্ধু সাদি আজকে সব থেকে কম কথা বলছে, ওর কাছে ওর ফাইনাল ওয়ার্ডস এর জন্য যাই। সাদি, স্টুডেন্টদের জন্য আমাদের এই বিশাল আয়োজন আসলে তোমাদের জন্য, তোমরা যারা সেকেন্ড টাইমে মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের নিয়েই আমাদের এই আয়োজন। সো আমরা যখন এই অফলাইন এক্সাম ব্যাচটা লঞ্চিং করছি, তখন আমাদের একটাই টার্গেট ছিল, তোমাদের যত উইকনেস আছে সবগুলো উইকনেসকে আমরা কাভার আপ করব। এবং সেই উইকনেসটাকে কাভার আপ করার জন্য আমরা তোমাদের ফার্স্টে দেখছো ইগনিশন ফেজে এক্সট্রা সিলেবাস ফুললি কাভার করতেছি এইচএসসি শেষ হওয়ার আগেই। এবং সঙ্গে সঙ্গে তোমাদের সাধারণ জ্ঞান ইংরেজিতে এমফাসাইজ করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তোমাদের দেয়া হচ্ছে আবার 15 সেট বই। সো তোমাদের জন্য যা কিছু দরকার সবকিছু আমরা করতেছি। আসলে সবগুলো সরকারি মেডিকেলে জোস, বাট তোমাদের মানে সবার তো একটা স্বপ্ন থাকে আসলে একদম পিকে চান্স পাওয়ার, ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার। সো আমার তোমাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে, তোমার ঢাকা মেডিকেল কলেজে ডিএমসিয়ান হওয়ার স্বপ্নটা পূরণ হোক ডিএমসিয়ানদের হাত ধরেই। আচ্ছা রিজভি, আমি যদিও সিরিয়ালে ছিলাম না, একটু কথা বলে ফেলি। আচ্ছা, আমরা অনেক কিছু তোমাদের জানালাম, তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা আমি হচ্ছে একটু এক কথায় বলে দিই। সেটা হচ্ছে এই প্রোগ্রামটা থেকে আসলে সবচেয়ে বেশি যদি তুমি বেনিফিটেড হতে চাও তাহলে কি করতে হবে তুমি বুঝতে পারতেছো, যে অনলাইনে তুমি আরটিডিএস এর সাথে যুক্ত হয়ে থাকতে পারো, এবং অফলাইনে তুমি হচ্ছে সেই আরটিডিএস এর যেই রুটিন সেটার সাথে যদি তুমি অফলাইনে পরীক্ষা দিতে চাও, সেটার জন্য তুমি এই যে এই রোড টু ডিএমসি এবং অ্যাচিভের যে প্রোগ্রাম সেটার সাথে যুক্ত হয়ে থাকতে পারো। এতে তোমার অনলাইন অফলাইন দুইটা ইনশাল্লাহ 100তে 100 হয়ে যাবে, ঠিক আছে? দিন শেষে পড়াশোনাটা তোমার করতে হবে, পরীক্ষাটা তোমার দিতে হবে, যুদ্ধটা আসলে তোমার। তো এটা দেরি করলেই আসলে মানে লেট হয়ে যাবে, বুঝছো? তো আর্লি শুরু করে দাও। 7 তারিখ থেকে পরীক্ষা শুরু, ইগনিশন ফেজে নিজেকে ইগনাইট করো। আর
মেডিকেল ফেজের আগে এক্সট্রা সিলেবাসটা কমপ্লিট করো, এই হচ্ছে আমার দিক থেকে কথা। ছায়ার কাছ থেকে যদি আবার একটু শেষবার শুনি, তারপর অপার ভাই এবং সেকেন্ড টাইম জার্নিতে মেইনলি হচ্ছে কি কনসিস্টেন্সিটা ধরে রাখতে হয়, তারপর হচ্ছে কি একটা ভালো প্ল্যাটফর্মের সাথে অ্যাড থাকতে হয়, প্রচুর এক্সাম দেওয়া লাগে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমি প্রচুর এক্সাম দিয়েছিলাম, শেষের দিকে ডেইলি 1000 এমসিকিউ দাগাইতাম, মানে এতটাই প্র্যাকটিস করছিলাম, যার কারণে হচ্ছে কি আমার লাস্ট এমসিকিউ দাগানো অনেক প্র্যাকটিস অনেক ফাস্ট হয়ে গেছিলো। সো বলবো যে কি আমি যেহেতু আরটিডিএস এর সাথেই ছিলাম, ওই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন আমি পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে গেছিলাম। সো তোমরা জুনিয়র হিসাবে আমি বলতে পারি যে কি আরটিডিএস এর সাথে অ্যাড হও, স্ট্যান্ডার্ড এক্সামের উপর কোয়েশ্চেনের উপর পরীক্ষা দাও, ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আসবে এবং নেক্সট গ্র্যান্ড সেলিব্রেশনে আমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো একটা হলিস্টিক অ্যাপ্রোচে আসলে এই পুরো পরীক্ষার অ্যারেঞ্জমেন্টটা করতেছে আরটিডি, এবং আরটিডির সাথে অ্যাচিভের সেন্টার্সগুলোর যা সাপোর্ট দরকার সম্পূর্ণ সাপোর্টই আসলে থাকবে। অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হিসেবে যেহেতু তোমরা রেডি করতেছো নিজেদেরকে, তোমাদের কাছে কিন্তু মেডিকেল ডেন্টাল দুইটা অপশনই আছে। আমি জাস্ট বলি, যদি আমার ওয়াইফের ছোটো বোনও ফার্স্ট টাইম মেডিকেলে চান্স পায়নি, এবার জাস্ট ডেন্টালে চান্স পেলো, তো এটা কিন্তু একটা আসলে মানে সেকেন্ড টাইমার হিসেবে যে অপশনটা, এটা কিন্তু বেশ ভালো একটা অপশন, যেখানে আসলে তুমি হারিয়ে যাচ্ছ না। মানে তোমার যদি চান্স পাওয়ার স্বপ্ন থাকে এবং ভালো প্রাইভেট ভালো পাবলিক মেডিকেল কলেজ এবং ডেন্টালে যদি চান্স পাওয়ার স্বপ্ন থাকে, এটা প্রিটি মাচ ডুয়েবল, এবং জাস্ট পরীক্ষাগুলো ভালো করে দিতে হবে। আর সবাই একটা কথাই কিন্তু কমন সবার মধ্যে, সেটা হচ্ছে অনেক বেশি এক্সাম যেন মাসেল মেমোরিতে চলে আসে এমসিকিউগুলো। মানে অনেক ক্ষেত্রে এমনও হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় তুমি যখন যাবা, বিশেষ করে এমসিকিউ টাইপের এক্সাম যেহেতু, সেখানে একটা এমসিকিউ আঙ্গুলি তোমাকে ওইখানে নিয়ে যাবে যে আসলে এটাই কারেক্ট, এদিকে চলে যাবে। এন্ড এটা কিন্তু ঘটে, মানে তুমি দেখবা যে যারা ভালো করে তার সবচেয়ে খারাপ পরীক্ষাটাও অনেক ভালো পরীক্ষা। সো এই জিনিসটাই আমি বলবো যে এটা কেন হয়, এটা দৈবভাবে হয় না, এটা আসলে তাদের অনেক 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 প্র্যাকটিসের ফলে আসলে এই জিনিসটা হয়। মানে তুমি ধরো একটা এমসিকিউ পারে না, একজন যে অনেক পরীক্ষা দিচ্ছে সেও একটা এমসিকিউ পারে না, বাট প্রবাবিলিটি বলবে যে অনেকগুলো পরীক্ষা দিচ্ছে তার ওই এমসিকিউটা হবার রেটটা অনেক বেশি, কারণ সে চুজ অ্যান্ড পিক করা, কোনটা ধরবে কোনটা ধরবে না, এই অ্যাবিলিটিটাও তার অনেক প্রখর থাকে। সো আমি এটাই বলবো যে তোমরা অনেক অনেক বেশি এক্সাম পার্টিসিপেট করে, স্পেশালি এইচএসসি 25 ব্যাচ যতদিন পর্যন্ত এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এইটা তোমার ক্যাশ ইন করার টাইম, এখানে তুমি যত বেশি নলেজ ক্যাশ ইন করে রাখতে পারো। একটা জিনিস নিয়ে বলাই হয়নি, সেটা হচ্ছে গতবার যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে, তারা তোমরা যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাও, এটা তোমাদের জন্য একটা অসাধারণ ব্যাপার হতে পারে, অসাধারণ সুযোগ হতে পারে। আমি নিজে আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, আমি বলতেছি তোমাদের সেই ক্যাপাবিলিটি আছে। এখন বইটা ভালোভাবে পড়ো, বেশি বেশি এক্সাম দাও, মেডিকেলের জন্য তুমি খুব সহজেই তোমার শক্তিশালী প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারবা। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আরটিডি এবং অ্যাচিভের এই স্বপ্নযাত্রায় তোমাদের সবাইকে স্বাগত। অ্যাচিভের যে স্ট্রাকচার, এটা যতখানি স্ট্রং আমরা যতখানি দেখেছি, মানে অ্যাচিভ হয়তো বা গড়পড়তা কোচিং এর মতো ওইভাবে পাবলিসিটি করতে পারে না, অফলাইনে ওইভাবে লিফলেট পোস্টার এরকম কিছু নাই, কিন্তু এক্সাম নেওয়ার ক্ষেত্রে অ্যাচিভের যে ফাউন্ডেশন বা স্ট্রাকচার সেটা একদম অস্থির লেভেলের। আরটিডির মেডিকেল নিয়ে কাজ করার যে এক্সপিরিয়েন্স সেটাও আসলে অস্থির লেভেলের। তো এইখানে একটা আসলে ঐকতানের সৃষ্টি হবে, হারমোনির সৃষ্টি হবে, আমরা এটা দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছ? এই হারমোনির সাথে, এই ঐকতানের সাথে তোমার প্রস্তুতিটাও জুড়ে দাও, যেন আমরা সবাই মিলে সাকসেসফুল হইতে পারি। তো আমাদের ড্রিম এইটাই, এবং 1 বছর পর না, আসলে জাস্ট সামনের বছর যেদিন মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে, সেদিন যেন তোমার একটা ফোন কল আমাদের কাছে চলে আসে, তোমার একটা মেসেজ যেন আমাদের কাছে চলে আসে, যেমনটা ছায়ারটা আসছিল। হ্যাঁ, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আজকের লাইভে তুমি থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর অ্যাচিভ আরটিডির এই কোলাবোরেশনটা যেন তোমার মাধ্যমে অন্যান্য বন্ধুরা জেনে যায়, সেটাও মেক শিওর করো। কালকে বই লঞ্চিং লাইভে থেকো, 4 তারিখের যে মেগা এক্সাম সেটার ডিটেলসে চোখ রেখো, রেজিস্ট্রেশনটা করো। আর 7 তারিখ থেকে পরীক্ষা শুরু, আর্লি এনরোল করে গেট রেডি ফর দ্য এক্সাম। রুটিন কিন্তু পেয়ে যাবা, ওয়েবসাইটে রুটিন দেওয়া আছে। ওকে, তো এটাই ছিল আজকের মতো। সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।